ছি ছি ছি, রাত দুপুরে এক ঘরে একটা জোয়ান ছেলে আর একটা যুবতী মেয়ে থাকে কোন আক্কেলে আম্মা? তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে। যেমন নষ্ট চরিত্রের ছিল, মেয়েও ঠিক তেমনই নষ্ট চরিত্রের তৈরি হয়েছে। রাজের মতো ভালো ছেলে দুটো আছে, সে ছেলেকে পর্যন্ত ফাঁসিয়ে এসব নষ্টামতে জড়িয়ে নিল। তারপরও আপনি বলবেন ওর কোনো দোষ নেই আম্মা? ওই একদম ধোয়া তুলসী পাতা। বিয়েবাড়ির এত লোকের সামনে আমার চুলের মুঠি ধরে চিৎকার করে কথাগুলো বলেই থামলো সেজু চাচি। কণ্ঠে ওনার ক্ষোভ আর রাগ। আম্মা অন্য পুরুষের হাত ধরে নতুন সংসার বাঁধার পর এমন একটা দিনও যায়নি যে আমাকে আম্মার চরিত্র তুলে কথা শোনানো হয়নি। আব্বা তো উঠতে বসতেই রেগে যান আমার উপর। আবার দ্বিতীয় স্ত্রী মানে ছোট আম্মাও যখনই পারেন আমাকে কথা শোনাতে ছাড়েন না। একটু থেকে একটু হলেই সোজা গালে চড় পড়ে। থাকার মধ্যে আছে শুধু দাদি। আমার খাওয়া দাওয়া ঘুমানো থাকা সব দাদির সাথেই। তবে দাদিও যে খুব আদরে আমার মাথায় তুলে রাখেন এমনটাও না। দাদি বেশ কঠোর প্রকৃতির। দাদি ভালোবাসলে তা অল্প প্রকাশ করবেন, কিন্তু রেগে গেলে তা ভয়ানক রূপ ধারণ করে। আর মেহরাজ ভাই হলো আমার কিশোরী বয়সের প্রথম অনুভূতি, আমার প্রথম ভালোবাসা। বুকের ভেতর অনুভূতিরা ডানা ঝাপটালে আমার তার নামটাই সর্বপ্রথম মনে পড়ে। অলস দুপুর বেলায় কিংবা মধ্যরাতে হুটহাট আমি তাকে নিয়েই ভাবি। চঞ্চলতায় মগ্ন থাকা আমি হঠাৎ হঠাৎ এই বিষাদের সাগরে ডুব দিই ওনাকে মনে করেই। ওনার প্রতি একটা ভালো লাগা ছোটবেলা থেকেই ছিল, তবে কৈশোর থেকে যখন বুঝতে শিখেছি ভালো লাগা ভালোবাসা, তখন থেকেই মেহরোজ ভাইয়ার প্রতি আমার আকর্ষণ গাঢ় হলো। ওনার কথা বলা চলাফেরা রাগ সবই ভালো লাগতো, যদিও তা আমি কখনোই প্রকাশ করিনি। তবুও দাদি যেন কিভাবে টের পেয়ে গেল আরো প্রায় 2 বছর আগেই। দাদি প্রথম জানতে পেরেছিলেন মেহরাজ ভাইয়ের প্রতি আমার দুর্বলতার কথাটা। এখন নিশ্চয়ই দাদিও আমায় দোষী ভাবছে। নিশ্চয়ই ভাবছে আমি মেহরাজ ভাইয়ের সাথে খারাপ কোনো কিছু করতে চেয়েছিলাম। দাদির কঠোর রূপ বেশ ভয়ঙ্কর। এই কারণেই দাদিকে আমি ভীষণ ভয় পাই। ভয়ে ভয়ে দাদির দিকে তাকালাম। দাদির কুচকানো গাল যেন রাগে লাল হয়ে আছে। চোখ রাঙিয়ে আমার দিকেই যেন আগুন ঝাড়ছেন উনি। আমি ভয়ে শুকনো ঢোক গিললাম, জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠলাম, আমি মেহরাজ ভাইকে। বাকিটা আমি আর শেষ করতে পারলাম না। তার আগেই বাম গালে দাদির শক্তপোক্ত হাতের চড় পড়লো। সঙ্গে সঙ্গে গালটা জ্বলে উঠলো। হাত দিয়ে গাল ঘষতে ঘষতেই দাদির দিকে নিষ্প্রভ চাহনিতে তাকিয়ে রইলাম আমি। দাদির ভেতরটা নরম হলেও বাইরেরটা পাথর স্বরূপ। আমি সেই পাথর স্বরূপ রূপটাকে বেশ ভয় পাই। চর খেয়ে যেন এক কথায় আমার মুখ দিয়ে আসলো না আর কোনো কথা। মাথাটা যেন একেবারেই শূন্য হয়ে গেল। বোকার মতো এদিক ওদিক চাইলাম। পায়ের নখ দিয়ে উঠোনের মাটিটাকে খামচে ধরে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কাজ হলো না। কান্নার আর দম মানলো না আমার। আর সেই কান্না দেখেই বোধহয় দাদি আরেক দফা বিরক্ত হলেন। নিজের হাত জোড়া দিয়ে আমার চুলের মুঠি ধরেই সেজু চাচির থেকে ছাড়িয়ে নিলেন। দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, এত রাইতে তোর কি কাম থাকতে পারে ওর লগে? এত বড় একটা ডেঙ্গি মাইয়া হইয়া এত বড় পোলা সহ এক গড়ে কেন থাকবি এত রাইতে? এইসব শিখাইছি তোরে? তোর মা তো তার চরিত্রের জানান দিয়া কুকীর্তি কইরা বেড়াইয়া আমাগ মুখ পোড়াইল। চেয়ারম্যানের পোলার হাত ধইরা রাইতের আন্ধারে ঢ্যাং ঢ্যাং কইরা চইলা গেল। তাই বলা তুইও? তোরে যে কষ্ট কইরা ছোট থেকে মানুষ কইলাম, তার এই প্রতিদান দিলি তুই? দাদির কথাগুলো শুনেই কান্নার বেগ দ্বিগুণ হলো আমার। মাথা তুলে এক পলক তাকানোর আগেই দাদির হাত থেকে কেউ আমায় টেনে হিচড়ে নিয়ে গেল অন্য পাশটায়। তারপরে বলিষ্ঠ হাতে 2 গালে 2 দাবাং মার্কা চড় বসিয়ে দিল। গালটা যেন ভেঙে গেল আমার। ব্যথায় অস্পষ্ট স্বরে কাতরাতেই চোখে পড়লো আব্বার ভয়ঙ্কর চাহনি। আব্বার হাত বেশ শক্তপোক্ত। ছোটবেলায় মা চলে যাওয়ার পর আব্বার হাতে অনেকবার চড় খেয়েছি আমি। প্রত্যেকবারই চড় মারার পর জ্বর চলে আসতো আমার। সেই জ্বর 1 সপ্তাহের আগে ছাড়তোই না। আমি হতবিহ্বল চাহনি দিয়ে আব্বার দিকে তাকিয়ে থাকার মাঝেই আবার রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, বেয়াদব মেয়ে, এসব করে বেড়াচ্ছিস তুই রাত বিরাতে? ছি! কোন অলক্ষণে যে তোর মাকে বিয়ে করেছিলাম তার মাসুল আজ এত বছর পরও আমায় দিতে হচ্ছে। গেছিলই যখন পালিয়ার সাথে করে, তুই নামক আপত্র কেউ নিল না কেন? আমি ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলাম। ততক্ষণে দাদি এসে আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। আমাকে আগলে নিতে নিতে চেঁচিয়ে বলল, আহা নোয়ার, আমি ওরে শাসন করতেছি দেখোস না? এত বড় মাইয়ার গায়ে হাত তোলার সাহস হয় কি কইরা তোর?
ঠোঁট কাটতে রক্ত ঝরতে আসছে মাইয়াটার। দাদির কথা শুনেই ঠোঁটের কোণে হাত রাখলাম। তরল কিছু অনুভব করে বুঝলাম কেটে গেছে আব্বার চরের আঘাতে। মা পালিয়ে যাওয়ার পর থেকে আব্বা আমাকে তেমন একটা সহ্য করতে পারে না। শুধু আব্বা না, এই বাড়ির কেউ আমায় পছন্দ করে না। মেহরাজ ভাইও আমায় খুব একটা পছন্দ করে না। ওনার সাথে পরিচয় সেই ছোটবেলা থেকেই, পাশাপাশি বাড়ি আমাদের। মেহরাজ ভাইয়ের বাবা মানেই শুধু একটা বোন আছে, নাম মেহরিন। আমি মেহু আপু বলেই রাখতাম। আপু আমায় বেশ ভালোবাসতো, কিন্তু মেহরাজ ভাই আমায় কোনো কালই তেমন একটা পাত্তা দেয়নি। ছোটবেলায় বেহায়ার মতো ওনার আশপাশটায় পড়ে থাকতাম আমি। ওনার সাথে খেলার জন্য কত কান্না করতাম, কিন্তু প্রতিবারই আমায় কোনো না কোনো কিছু একটা বলে বা করে কষ্ট দিয়েছেন উনি। কোনোবার ঝাল তরকারি খাইয়ে, নয়তো কোনোবার উঠোনে রোদে দাঁড় করিয়ে শাস্তি দিতেন। একবার তো কি ভীষণ নির্দয়ভাবে হাতে মেরেছিলেন উনি। বড় হওয়ার পর অবশ্য মেহু আপু, মেহরাজ ভাই কাউকে তেমন কাছ থেকে দেখিনি। মেহরাজ ভাইদের শহরে বিল্ডিংটা তৈরি করার পর ওনারা ওখানেই থাকতেন। মাঝে মাঝে গ্রামে আসতেন, দাদির সাথে ভালো সখ্যতা থাকায় আমাদের বাড়িতেও আসতেন। আসলে এক পলক দেখা হতো, বেশ ওইটুকুই। তারপর যখন থেকে বুঝতে পারলাম মেহরাজ ভাইয়ের প্রতি আমার কোনো এক দুর্বলতা কাজ করে, তখন থেকেই আমি মেহরাজ ভাইয়ের দিকে কখনো মুখ তুলেও তাকাইনি। বরাবরই এড়িয়ে চলেছি। উনি আমাদের বাড়ি আসলে ঘর থেকে বের হতাম না, যাতে ওনার সম্মুখীন না হতে হয়। মেহু আপু ওনাদের বাসায় বারবার যেতে বললেও কখনো যায়নি। ওই একই বাসায় মেহরাজ ভাইও তো থাকেন, তাই। এত এড়িয়ে যাওয়ার পরও 1.5 বছর আগে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটলো। মেহরাজ ভাই কিভাবে যেন আমার ডায়েরিটা হাতে পেয়ে গেল। তারপর কি ভীষণ অপমানটাই না করলেন পুকুর পাড়ে নিয়ে গিয়ে। আমি যে ওনার যোগ্য না তা ওনার প্রত্যেকটা কথায় পড়তে পড়তে বুঝিয়ে দিলেন আমায়। শুধু এইটুকুতেই থেমেছিলেন না, শাস্তিস্বরূপ কাচের টুকরোর উপর হেঁটে পা জোড়া রক্তাক্ত করতে হয়েছিল আমায়। আমার অপরাধ ছিল, ওনার প্রতি আমার অনুভূতিগুলো আমার ডায়েরির পাতায় জড়ো করেছিলাম। যখন কাচের টুকরোগুলো পায়ের চামড়া ভেদ করে পুকুরের সিঁড়িটা রক্তাক্ত করছিল, তখন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। যন্ত্রণায় শরীরের শিরা উপশিরা কাতরে উঠছিল। কিন্তু উনি আমার এই কষ্টে একটুও কষ্ট পেলেন না। ওনার মুখে আমি পৈশাচিক অনুভূতি দেখেছিলাম। সেই দিনের পর আমি মেহরাজ ভাইকে চরম রকমের ঘৃণা করি। মানুষটার নাম শুনলেই ঘৃণায় নিংড়ে উঠে আমার মন। রন্ধ্রে রন্ধ্রে এক বিষাক্ত অনুভূতি কাজ করে। আর সেই ঘৃণাটা এখন আরো বেশি জলজান্ত হয়ে উঠলো। এই মুহূর্তে যা যা ঘটছে সবকিছুর জন্য তো উনিই দায়ী, অথচ ওনার উপর একটা বারও কোনো কথা উঠলো না। এতে যে আমার কোনো দোষ নেই উনি একটা বারও তা বলে গেলেন না। একটা মেয়ের চরিত্রে কলঙ্ক লাগিয়ে উনি ওনার প্রেমিকার রাগ ভাঙাতে চলে গেলেন। কি ভীষণ নির্দয় মানুষ উনি। আজ নিশ্চয়ই আম্মা থাকলে এমন কিছুই হতো না। আম্মা থাকলে সবাই আমাকে পছন্দ করতো, মেহরাজ ভাইও হয়তো পছন্দ করতো। আমার চরিত্র নিয়েও প্রশ্ন উঠতো না। আব্বা আমায় এভাবে মারতেন না। তবে আব্বা আমায় মারুক, পিটুক, আব্বার প্রতি আমার কোনো কালে কোনো অভিযোগ নেই। আমার সকল অভিযোগ আমার আম্মার প্রতি। হয়তো গরিব ছিলাম আমরা, কিন্তু কোনো কিছুরই তো অভাব ছিল না। কেন মা আমাকে আর মিথিকে একা ছেড়ে পালিয়ে গেল? এর সকল দায়ভার কি শুধুই আমার? এই যে সারা জীবন সবাই আমার মায়ের কথা শোনালো আমায়। মায়ের চলে যাওয়ার কারণটা কি আমিই ছিলাম? আমার কেন আমাকে সকলের চোখের বাড়ি করে চলে গেল? কেন? আমার ভাবনার মাঝে আব্বা আবারও তেড়ে এলেন আমায় মারতে। এবার হাতে একটা বাঁশের মতো লাঠি। আমি আঁতকে উঠলাম। ভয়ে গুটি গুটি মেরে দাদির আঁচলটা খামচে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করলাম। আব্বার আগে কাঁপতে কাঁপতে যেন লাঠিটা দিয়ে মেরে উঠবেন আমায়। সেজো চাচা আর ছোট চাচা ধরে বেঁধেও আব্বাকে আটকাতে পারলো না যেন। আব্বা তেড়ে আরো দুপায়ে এগোতেই দাদি আমার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর হনহন করে ঘর থেকে বের হয়ে বাইরে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি দম ফেললাম। দরজার ওপাশ থেকে শোনা গেল আব্বার ক্ষিপ্র গলা। ওর চরিত্রহীন মায়ের মতোই তৈরি হয়েছে আম্মা। এরপর শাসন করবো না বলছেন? সারা জীবন খাইয়া পড়ে একটা কালসাপ পুষে এসেছি। ভাগ্যিস আজ বাড়ির কেউ দেখলো ব্যাপারটা, নয়তো জানতামই না বেয়াদব মেয়ে কিসব করে বেড়াচ্ছে। ইচ্ছে করছে জুতো দিয়ে পিটিয়ে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে। দাদিও বলে উঠলো কর্কশ গলায়। চুপ কর আনোয়ার, ও তোর মাইয়া হয়। দাদির কথা শেষ হতেই শোনা গেল ছোট আম্মার গলা। ছোট আম্মা যেন এরই অপেক্ষাতেই ছিল এতক্ষণ। অবশেষে সুযোগ পেয়ে মুখটা খুলেই ফেললেন। তা আপনার গুণধর নাতনি বুঝি খুব একটা সাধু কাজ করেছে আম্মা? আপনি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছেন।
আপনার জন্যই আজ এই মেয়েটা এমন কুকীর্তির করার সাহস পেয়েছে, বুঝলেন? শেষে মুক্ত পূর্বেই আমাদের। দেখো মেজবউ, তোমার লগে তো জুতিরে নিয়ে কোনো কথা কইতাছি না। যাক, যাও ঘরে যাও, হক গলে ঘটনা কি ঘটছে না ঘটছে তা নিয়া কালকাই কথা হইব। এখন এইখানে হক গলে নাই, হক গলের সামনেই কথা হইব। সেজবউ সত্য কইছে কিনা তার তো ঠিক নাই, তাই কইতাছি যাও, কালকাই কথা হইব এই নিয়া। দাদির শেষের কথাগুলো যেন সেজ চাচি বড্ড দুঃখ পেলেন, গলা নিচু করেই বললেন, সে কি আম্মা, আমি মিথ্যে কথা বলবো এই ব্যাপারে? ওকে কি আমি ছোট থেকে বড় করিনি? মেয়ের মতো দেখিনি? ওর চরিত্রে দোষ দিয়ে আমার লাভ কি? তা আমি কেমনে জানো? রাত দুপুরে এমনে চিৎকার দিয়ে এতগুলা মানুষের কথাটা জানাইয়া লাভ কি হয়েছে তোমার? মাইয়ার মতো দেখলে তো তুমি এই কাম করতা না। যাও ঘরে যাও, ঘুমাও। তারপর আর কেউ দাঁড়ালো না, সবাই যার যার মতো ঘরে চলে গেল। আমি একটা তপ্ত শ্বাস ফেললাম, মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই জীবনের শেষ হবে কবে? আজ আরমান ভাইয়ের হলুদ ছিল। আরমান ভাই আমার ফুফাতো ভাই। ফুপা মারা যাওয়ার পর থেকে ফুপু আর আরমান ভাই এখানেই থাকেন। আরমান ভাইয়ের হলুদের অনুষ্ঠানের আয়োজন বাড়ির সামনে খালি জায়গাটায় করা হয়েছে, বেশ বড় সড়ো খোলামেলা জায়গা। এখানেও এখনো সবাই সেখানেই হই হুল্লোড়ে মেতে আছে। আমার এইসব হই হুল্লোড় একদমই ভালো লাগে না, তবুও ভাই বোনদের চাপে পড়ে একটা বাসন্তী রাঙা শাড়ি পরে উপস্থিত হতে হলো সেখানে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই কোনো রকমে তাদের বুঝিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে তখন চাচি, ফুপু সহ কয়েকজন মুরব্বীও ছিল। আমি কলে গিয়ে মুখ চোখ ধুয়ে দাদির ঘরে গেলাম। দাদির ঘরটা টিনের, মাটির মেঝে, ভীষণ স্যাঁতসেঁতে। আসবাবপত্র বলতে 2 রুমের 2টো খাট, একটা কাঠের আলমারি, একটা কাপড় রাখার আলনা, একটা পড়ার টেবিল আর 2টা কাঠের পুরনো চেয়ার। ঘরটায় এক রুমে আমি আর অন্য রুমে দাদি থাকেন। পাশ দিয়ে চালা দেয়া রান্নাঘর, ব্যাস এই হলো আমার আর দাদির ছোট্টখাটো সংসার। আমি 2 পা বাড়িয়ে আমার রুমে উঁকি দিলাম। ফুপু সহ আরো বেশ কয়েকজন জড়সড় হয়ে বসে আড্ডা দিচ্ছে। ধীর পায়ে দাদির রুমে গেলাম আমি। দাদির রুমে ছিটকিনিটা নষ্ট, দরজা লাগানো যায় না। ঘরে শুধু আমি আর দাদি থাকি বলে ছিটকিনি লাগানোর প্রয়োজনও পড়েনি এতদিন। আমি দরজাটা ভিড়িয়ে ফ্যানের সুইচ দিলাম। মাথা ব্যথা আর শাড়ি পরার অস্বস্তিতে বিরক্তি লাগছিল। দাদির রুমটা ফাঁকা দেখে তৃপ্তি পেলাম। ক্লান্ত শরীরটা ধপ করে মেলে দিলাম দাদির স্যাঁতসেঁতে বিছানায়। ঘুমে চোখ জোড়া লেগে আসবে, ঠিক সেই মুহূর্তে মনে হলো শাড়ি খুলে জামা পরা উচিত। সবাই এমনিতেও হলুদের অনুষ্ঠানে, কেই বা আসবে এখানে? এই ভাবনা মাথায় নিয়ে দাদির রুমে আলনা থেকে জামাটা নিলাম। তারপর একে একে ব্লাউজ থেকে সেফটি পিন গুলো খুলে ফেলতেই আঁচলটা গড়িয়ে পড়লো মাটির মেঝেতে। হাত দিয়ে কুচিগুলো খুলবো, ঠিক সেই সময় বিদ্যুৎ চলে গেল। আমি কপাল কুঁচকে বিরক্ত হলাম। গ্রামের বাড়ি, দিনে 14 বার বিদ্যুৎ যাওয়া আসা করে। এগুলো দেখতে দেখতে বিরক্ত হওয়া নিত্যদিনের ঘটনা এটা। অন্ধকারে 2 পা হেঁটে টেবিলের ড্রয়ারে কিছুক্ষণ মোমবাতি খোঁজার চেষ্টা করলাম। কি আশ্চর্য, একটা মোমবাতিও নেই আজ। আবারও উল্টো দিক ঘুরে 2 পা হাঁটবো, তার আগে কেউ একজন তীব্র আলো ফেললো আমার চোখে। তৎক্ষণাৎ চোখ কুঁচকে এলো আমার। আলোটা আমার দিকে থাকায় লোকটাকে তাও বুঝলাম না। কিছু একটা বলতে যাব, ঠিক তখনই লোকটা তার মোবাইলের আলো নিভিয়ে ফেললো। অপ্রস্তুত গলায় বলল, বোধ বুদ্ধি কিছু আছে তোর মাথায়? রুমের দরজা লাগাসনি কেন? আশ্চর্য! দাদির জন্য পানের বাটা নিতে বলল চাচি। পানের বাটা কোথায় আছে দেখ তো। সামান্তা আসবে, ওকে দিস। আমি থমকে গেলাম। এটা মেহরাজ ভাইয়ের কণ্ঠ। উনি এইখানে এই মুহূর্তে আসবে বা আসতে পারে আমি কল্পনাও করিনি কখনো। আমার বুকে যে আঁচল নেই তা বুঝতে পেরে মুহূর্তেই নিজেকে নিজের কাছে ভীষণ ছোট মনে হলো। ঘন অন্ধকারে আঁচলটা কোনো রকমে খুঁজে টেনে টুনে পড়বো, তার আগেই মেহরাজ ভাই ঠাস করে পড়লেন আমার উপর। আকস্মিক ধাক্কা, আমি সামলে উঠতে পারলাম না। মেহরাজ ভাইয়ের শরীরের ধাক্কায় আমি সহ পড়ে গেলাম মাটির মেঝেতে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে আবারও কেউ আলো ছুড়লো আর বলতে লাগলো, রাজ, জ্যোতি তো আছে মনে হয় রুমে, ওকে বললেই তো হয়। পানের বাটা কোথায় আছে ও তো জানে। মেয়েটা কোনো কাজের না, কি যে করে কি জানি। আম্মা এই মেয়েটারে শুধু শুধু।
বাকিটুকু বলার আগে সেজো চাচি আমাকে আর মেহরাজ ভাইকে এই অবস্থায় লক্ষ্য করলেন। তারপরই চিৎকার দিয়ে সবাইকে ডাকতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় আমি থম মেরে গেলাম, কিছু বোধগম্য হলো না আমার। পর মুহূর্তেই চাচি যখন সবাইকে ঘটনার বর্ণনা বলতে লাগলো, অপমানে আমার শিরা উপশিরা জ্বলে উঠলো, ঘৃণ্য অনুভূতিতে মন নিংড়ে উঠলো আমার। আর ঠিক তখনই সামান্তাপু এসে হাজির হলেন। সামান্তাপু মেহরাজ ভাইয়ের চাচাতো বোন, আর বলা যায় আবার তার প্রেমিকাও। 4 বছরের সম্পর্ক ওনাদের। এতদিনের ভালোবাসার মানুষ, এতদিনের প্রণয়ে, সেই মানুষটা সম্পর্কেই এমন ধারণা শোনার পর সামান্তাপু নিজেকে সামলাতে পারল না। শত হোক নিজের প্রেমিক অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, এই কথাটা মানা যায় না। কান্না করতে করতে ওনার অবস্থা খারাপের দিকে গেল। এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। মিরাজ ভাই ওনাকে কোলে তুলে সঙ্গে সঙ্গে ছুটলেন। বাকি রয়ে গেলাম আমি। তারপর যার যত রাগ, যত অপবাদ, যত অপমান সব আমার নামে লিখে দিচ্ছে। কেউ একটা বারও আমার কথা শুনতে চাইলো না, একটা বারও আমাকে বুঝতে চাইলো না কেউ, এমনকি দাদিও না। এইসব ভাবতে ভাবতেই চোখ গড়িয়ে উষ্ণ পানি বইল, বুকের ভেতর অস্থিরতা অনুভব হলো। এতটা কষ্ট, এতটা অপমান আমার জীবনে না আসলেই কি হতো না? ভোর হলো, বাইরে থেকে পাখিদের কিচিমিচির ডাকের আওয়াজ আসলো। জানালার ফাঁক দিয়ে কিঞ্চিত আলো ঢুকলো ঘরে। আমি উঠে বসলাম, জানালাটা মেলে দিয়ে পর্দাটা সরালাম। কিছুক্ষণ ঠাই বসে থেকে জামা কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে কল ঘরে গেলাম। একটা গোসল করলে শান্তি লাগবে, গায়ে 1 বালতি পানি ঢেলেই কোনোভাবে গোসল সেরে বের হয়ে চারদিকে তাকালাম। কেউ নেই কোথাও, সবাই ঘুমোচ্ছে। আমি ভেজা কাপড়গুলো উঠোনের সামনের জায়গাটায় দড়িতে ফেলে দিলাম। পর মুহূর্তেই ধীর পায়ে এগুতে গিয়ে মেহরাজ ভাইকে দেখে চমকে গেলাম। আমি দাঁড়ালাম না, দৃষ্টি সরিয়ে দ্রুত পায়ে চলে আসতে নিতেই মেহরাজ ভাই গমগমে কণ্ঠে বলে উঠলেন, জ্যোতি শোন। আমার পা জোড়া থেমে গেল, তবে দৃষ্টি ফিরল না পেছনে। মাথা নাড়িয়ে বললাম, জি বলেন ভাইয়া। মেহরাজ ভাই আমার সামনে এসে দাঁড়ালেন, তবুও আমি চাইলাম না তার দিকে। আমার মনে তখন তার জন্য চরম ঘৃণারা জ্যান্ত হয়েছে। উনি চাইলেই পারতেন কালকে সবার সামনে সবটা বলতে, আমাকে এই দোষ থেকে মুক্ত করতে, কিন্তু উনি তা করেননি। আমায় এক সমুদ্র অপমানে ভাসিয়ে দিয়ে উনি গা বাঁচিয়ে পালালেন। সেই সব মনে করেই আমি রাগে জ্বলে উঠলাম। মেহরাজ ভাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। এবার এই অবস্থায় দেখে যদি কেউ কোনো কিছু বলে ফেলে, তাও সব দোষ আমারই হবে। আমি সরে যেতে লাগলে মেহরাজ ভাই আবারও বলে উঠলেন, দাঁড়াতে বললাম না তোকে? কথা কানে যায় না তোর? আমি আবারও দাঁড়ালাম, বললাম, আমার একটু কাজ আছে। কি কাজ? আপনি কি বলবেন বলুন। এড়িয়ে যাচ্ছিস তুই? তোর স্পর্ধা দিন দিন বাড়ছে জ্যোতি। আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম, মৃদু গলায় বললাম, কি যে বলেন, কোথায় আপনি আর কোথায় আমি? আপনার পায়ের নখেরও তো যোগ্য না আমি। আপনাকে এড়িয়ে যাব সাথে আছে আমার? মেহরাজ ভাই আবারও চুপ করলো। উনি যা বলতে চাইছেন তাতে যেন রাজ্যের সংকোচ। তারপর কিছু সময় পর কি বুঝেই বললেন উনি, সরি, আমি অন্ধকারে পা বাড়াতেই কিছুর সাথে হোঁচট খেয়ে তোর উপর গিয়ে পড়েছিলাম। দোষটা হয়তো আমারই ছিল। পুনরায় তাচ্ছিল্য নিয়ে হাসলাম। উনি এইসব বলছেন তা খুব একটা বিশ্বাসযোগ্য হলো না, তবুও বিশ্বাস করলাম। বললাম, তো এইসব শুনে আমি সবাইকে বলে বেড়াবো আমি নির্দোষ, নাকি দোষটা আপনার সেটা বলে বেড়াবো? এইসব বলার মানে কি মেহরাজ ভাই? আমার মনে হয়েছে তোকে সরি বলা উচিত, তাই, আর কিছু না। একটা সরিতে সব মিটে গেল না? যদি মিটেই যেত তাহলে না হয় বলে লাভ হতো। যাক, বাদ দিন, আমি কষ্ট সহ্য করতে পারি, অভ্যেস আছে আমার। সেভাবে না হয় বদনামটাও সহ্য করে নিব। মেহরাজ ভাই বোধহয় রেগে গেলেন এবার। নীরের কণ্ঠে শুধালো, তুই এমন ভাবে বলছিস যেন আমি তোর উপর প্রতিশোধ নিতে এসব করেছি। যদি প্রতিশোধ নিতে ইচ্ছে করেই করেন তাহলে আর কি, আপনার তো কোনো বদনাম হয়নি। তবে আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি আপনি ইচ্ছে করে এই প্রতিশোধটা নিয়েছেন, ইচ্ছে করেই করেছেন। মেহরাজ ভাইয়ের রাগ দ্বিগুণ হলো, গলাটা কিছুটা উঁচিয়ে বললেন, তুই কি বলছিস জানিস তুই? আন্দাজে কথা বলবি না জ্যোতি। এবার আমার ভেতরকার অভিযোগগুলো নড়ে চড়ে উঠলো এক মুহূর্তেই। তৎক্ষণাৎ আমার মুখ থেকে বেরিয়ে আসলো, জানি, আমি সবটা জানি। কেন করলেন এমনটা মেহরাজ ভাই? কি ক্ষতি করেছিলাম আমি আপনার?
1.5 বছর আগে সেই ডায়েরিটা আপনার সামনে চলে এসেছিল বলে আমি তো মুখে কিছু বলিনি কোনোদিনও, শুধু একপাক্ষে কিছু অনুভূতি বহন করে চলেছিলাম। ডায়েরিতে লিখে ফেলেছিলাম আমি। বিশ্বাস করুন, সেবারের পর আপনাকে নিয়ে আর কোনোদিনও কিচ্ছু লিখিনি। আপনার দিকে আমি তাকিয়েও দেখিনি আর। 2 বছর আগে আমাকে ভাঙা কাচের উপর দিয়ে হাঁটিয়ে মজা নিলেন আপনি, উপহাস করলেন, আর এখন এতগুলো দিন পর এই জঘন্য শাস্তিটা। আপনাকে নিয়ে কয়েক পাতা লেখা আমার এমনই জঘন্য অন্যায় ছিল। আমার চরিত্রে এত বড় একটা দাগ না দিলেই কি হতো না মেহরাজ ভাই? মেহরাজ ভাই কিয়ৎক্ষণ চুপ থাকলো, ওদের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, তবে বিশেষ লাভ হলো না। পর মুহূর্তে ক্রোধ নিয়ে বলে উঠলেন, তোকে সরি বলাটাই ভুল হয়েছে। তুই একটা অসহ্যকর, বিরক্তিকর মেয়ে। শুধুমাত্র কালকে রাতের ঘটনাটার জন্য সামান্তা আমার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। আমার এত বছরের ভালোবাসা, বিশ্বাস সব শেষ। কিচ্ছু নেই আমার, কিচ্ছু না। এত কিছুর পরও তোকে সরি বলতে আসাটা চরম রকমের বোকামো। তারপর আর দাঁড়ালেন না মেহরাজ ভাই। চোখ মুখ লাল করে উল্টো দিকটা হাঁটা দিয়ে সোজা চলে গেলেন উনি। আমি সেই দিক পানে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেললাম। শুধু মনের ভেতর প্রশ্নটা জমাট বাঁধলো, উনি কি অস্পষ্ট ভাবে ওনাদের বিচ্ছেদের দায় আমায় দিয়ে গেলেন? রাজ আমার জ্যোতি যদি সত্যই রাইতে এক ঘরে খারাপ কিছু কইরা থাকে, তবে তার লাইগা ব্যবস্থা নেওন হইব। কানা গেসা না কইরা হক গলে চুপ করো। দাদির কঠিন গলায় এতক্ষণ সবাই গুনগুন করলেও মুহূর্তেই চুপ হয়ে গেল। এই 7 সকালে উঠোনে গোল করে চেয়ার পাতানো হলো। আমাদের বাড়ি আর মেহরাজ ভাইদের বাড়ির সব মুরব্বীরাই মোটামুটি উপস্থিত হলো সেখানে। আমি মাথায় ঘুমটা দিয়ে নিচু মাথা করে থাকলাম। 2 হাত দূরে মেহরাজ ভাইও দাঁড়ানো। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়ানোর পর এক পর্যায়ে দাদি গম্ভীর গলায় মেহরাজ ভাইয়ের উদ্দেশ্যে বলল, রাজ, তোমার কিছু বলার থাকলে বলো। মেহরাজ ভাই মুখ তুলে তাকিয়েই কিছুক্ষণ চুপ থাকলো, তারপর গমগমে স্বরে স্পষ্ট গলায় বলল, জ্যোতির সাথে আমার এমন ঘনিষ্ঠ কোনো সম্পর্ক কখনোই ছিল না, নেইও। কাল যেটা চাচি বলেছেন সেটা নিতান্তই একটা দুর্ঘটনা ছিল। অন্ধকারে কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, আর যেহেতু সামনে জ্যোতি ছিল, ওর দিকে হোঁচট খেয়ে পড়তে হলো, আর তাই ও সহ মেঝেতে পড়ে গেলাম। বিষয়টা এতটুকুই। মেহরাজ ভাইয়ের কথা শেষ হতেই ওনার চাচার রাগ মিশ্রিত গম্ভীর গলায় শুধালো, তুমি জ্যোতির কাছে কেন গিয়েছিলে? অন্ধকারে এত রাতে একটা জোয়ান ছেলে হয়ে তোমার কি এত দরকার ছিল ওর কাছে যাওয়ার? বলো। আমি তো সামান্তাকে খুঁজতে এসেছিলাম এই বাড়িতে। এসে দেখি ও কল থেকে মুখ ধুয়ে এগিয়ে আসছে। চাচিরা বাইরে কথা বলছিল। সামান্তাকে বলল দাদির পানের বাটাটা এনে দিতে। সামান্তা তো ছোট থেকে বাড়িতে তেমন আসেনি, তাই দাদির ঘরও চিনে না, তাই আমাকেই যেতে হলো। বিশ্বাস না হলে জ্যোতির ফুপুকে জিজ্ঞেস করো, উনি বলেছিল দাদির রুমে পানের বাটা আছে। দাদি এবার ফুপুকে জিজ্ঞেস করলেন। ফুপুও স্বীকার করলো। আমি স্বস্তির শ্বাস ফেললাম কেবল, তবুও স্বস্তি পেলাম না। দাদি এবার সেজ চাচির উদ্দেশ্যে বলল, সেজব, তুমি কও এবার। সেজ চাচি নরম গলায় বললেন, আমি তো আলো জ্বালিয়ে রাজকে খুঁজতে গেলাম, গিয়ে দেখি দুজন একসাথে জড়াজড়ি অবস্থায়। জ্যোতির শাড়িও তো অগোছালো ছিল। ছি ছি ছি। কথাগুলো শুনেই মাটি খিচে ধরলাম পায়ের নখ দিয়ে। এতগুলো মানুষের সামনে এই কথাটা এইভাবে চাচি বলতে পারলো। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়লাম। আরো খারাপ কিছু শোনার অপেক্ষায় ছিলাম। ঠিক সেই মুহূর্তেই মেহরাজ ভাই বললেন, ছিছি করার মতো কোনো কিছু দেখেছেন আপনি? আমি জ্যোতির উপর হেলে পড়ে গিয়েছিলাম, ওর শাড়ি একটু অগোছালো ছিল, এইটুকুই। ছিছি এর কারণ? এটা অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে না? মেহরাজ ভাই কথাগুলো বলার পরেই ওনার চাচা ধমকে উঠলেন, চোখ রাগিয়ে বললেন, রাজ, থামো। মুখে মুখে তর্ক করে বেয়াদবি করো না। এমনিতেই পুরো গ্রাম জানাজানি হয়ে গেছে এই বিষয়টা। সকাল থেকে এই সবই শুনতে হচ্ছে সবার কাছে। আমার সম্মান কতটুকু রইল বুঝতে পারছো? মেহরাজ ভাই আর কিছুই বললেন না। এরপর আরো অনেকক্ষণ বড়দের মাঝে কথাবার্তা হলো। এই এতটুকু সময় আমাকে কেউ কিছু জিজ্ঞেসই করলো না।
কিছুই জানতে চাইলো না। নিজেকে কেমন ঠুনকো মনে হলো। দোষটা তো আমার নামেই রটানো হলো, অথচ আমার কথাটা শোনার এতটুকু প্রয়োজন নেই কারো। আমি অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম পুরোটা সময়। তারপর হঠাৎই দাদি আর মেহরাজ ভাইয়ের চাচা এক কঠিন সিদ্ধান্ত আমাদের জানালেন। আজ দুপুরেই নাকি আমার আর মেহরাজ ভাইয়ের বিয়ে হবে। আমি চমকালাম, থমকে গিয়ে চোখ তুলে চাইতেই মেহরাজ ভাইয়ের ক্ষিপ্র গলা শুনতে পেলাম আমি। কি সব বলছেন আপনারা? এতক্ষণ ধরে কি বললাম আমি? এটা শুধুই একটা দুর্ঘটনা, আমাদের মাঝে তেমন কিছুই ছিল না। তবুও এই সিদ্ধান্ত আসবে কেন? মেহরাজ ভাইয়ের চাচার রাগে চোখ লাল করলেন, উঠে দাঁড়িয়ে ক্ষিপ্র গলায় বললেন, দাঁত চেপে বললেন, তোমার কথাই তো আর হবে না রাজ। তুমি কিছু করো কিংবা না করো, গ্রাম জুড়ে যা উঠে গিয়েছে মানুষ তাই সত্যি মনে করছে। বিয়েটা যদি নাই করো তবে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আর যাই হোক, আমি আমার সম্মান নষ্ট হতে দিব না। কথাগুলো শুনে মেহরাজ ভাইয়ের মুখ চোখ লাল হয়ে গেল। রাগে ফোঁসফাস করতে করতে শ্বাস ছেড়ে পা ফেলে চলে গেলেন উনি। আমি এক পলক চাইলাম শুধু সেই দিকে তাকিয়ে। মেহরাজ ভাইয়ের প্রতি আমার প্রখর অনুভূতি আছে ঠিক, তবে এমন নয় যে আমি ওনাকে পেতে চেয়েছি কখনো। ওনাকে স্বামী হিসেবে ভাবতেই আত্মসম্মানে আঘাত আনলো, জ্বলন্ত ঘৃণায় দগ্ধ হলো হৃদয়। আমি দাদির দিকে চাইলাম, সাহস করে মিনমিনে গলায় বললাম, দাদি, এই ঘটনায় তো কারোরই দোষ ছিল না। তুমি তো জানো আমি নির্দোষ, তবে এই কঠিন সিদ্ধান্ত কেন? আমি এক্ষুনি বিয়ে করতে চাই না দাদি। আমার কথাটা শেষ হতে না হতেই আব্বা চেয়ার ছেড়ে উঠলেন। রাগে কাঁপতে কাঁপতে আমার সামনে এগিয়ে এসে চিৎকার করে বললেন, তোরা এত বুঝতে কে বলছে? কেউ তোরে কিছু জিজ্ঞেস করছে? তোর এত কথা বলার সাহস হয় কি করে? মেয়ে মানুষের তো পড়ালেখার দরকার নাই, যতটুকু দরকার তা যথেষ্ট হয়েছে, আর না করলেও চলবে পড়ালেখা। আব্বা বেশ শিক্ষিত মানুষ, গ্রামের হাই স্কুলের গণিতের শিক্ষক, অথচ আব্বার মতো শিক্ষিত মানুষও কি সুন্দর বলে দিলেন মেয়েদের অত পড়ালেখা করার দরকার নেই। আমি কিছুই বললাম না, শুধু দাদির দিকে একবার চাইলাম। তারপর আবারও মাথা নিচু করে মাটির দিকে তাকাতেই মেহরাজ ভাইয়ের চাচি এগিয়ে এলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, যদি শোন, মেয়ে মানুষের চরিত্র হয় সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ে যেমন অল্প ময়লা জমলেও বিচ্ছিরি লাগে, মেয়ে মানুষের চরিত্র নিয়েও অল্প একটু কথা উঠলে তা বিশাল রূপ নেয়। মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে সমাজে ছেড়ে দেয় না মা। নিশ্চয়ই তুই তোর মেয়ের উদাহরণ পেয়ে এতগুলো দিনে বুঝে গিয়েছিস সেটা। বিয়েটা না হলে রাজের কোনো ক্ষতি হবে না, রাজ দিব্যি স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে, কিন্তু তুই পারবি না ওভাবে বাঁচতে। তোর অনেক বড় ক্ষতি হবে। গ্রামের মানুষজন তো চিনিস, বিষয়টাকে খুব খারাপ বানিয়ে ছাড়বে পরে। বিয়েতে রাজি হয়ে যা। তোর সমস্যা পড়ালেখা নিয়ে তো, তোকে পড়াবে এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। এবার রাজি হয়ে যা মা। আমি টলমলো চোখে চেয়ে রইলাম। এবার মেহু আপু পাশে এসে দাঁড়ালেন, নরম গলায় বললেন, আমরা সবাই জানি তুই নির্দোষ, তুই কিছু করিসনি। ভাইয়াও ইচ্ছাকৃতভাবে কিছুই করেনি, কিন্তু সমাজ যে একবার বিশ্বাস করে নিয়েছে তা কি শুধু মুখের কথায় মুছে দেওয়া যাবে? বলবে আমরা বাড়ির সম্মান বাঁচাতে মিথ্যে বলছি। বুঝতে পারছিস তো তুই? আমি কিছু বললাম না, চুপচাপ মাথা নাড়িয়ে পা বাড়িয়ে ঘরে আসলাম। আসার সময় এক সমুদ্র অভিমান নিয়ে দাদির দিকে আরেক পলক চাইলাম শুধু, তারপর দ্বিতীয়বার আর ফিরে চাইলাম না। ঘরে এসে দরজার জানালা বন্ধ করে ডুকরে কেঁদে উঠলাম আমি। যে মানুষটাকে ভালোবাসার অপরাধে সে আমায় এতটা অপমান করেছিল, এতটা উপহাস করেছিল, ঘুরে ফিরে তার সাথে নিয়তি আমায় জুড়ে দিবে। যার বিশালতায় আমার জন্য এক মুঠো প্রণয় নেই, তার স্ত্রী হিসেবেই বেঁচে থাকতে হবে। স্বামী স্ত্রীর মাঝে প্রণয় ছাড়া সংসার হয়? হয়তো হয়, কিন্তু আত্মসম্মান, যে আত্মসম্মান নিয়ে এতগুলো দিন আমি এড়িয়ে গিয়েছি এই মানুষটাকে, সেই আত্মসম্মানের কোনো মূল্য রইল না। এই জঘন্য মানুষটার সাথে পুরো একটা জীবন কাটাতে হবে আমায়। আকাশে কালো মেঘ, ভ্যাপসা গরমে ঘেমে উঠল দ্রুত। এখন দুপুর বেলা, তবুও আশপাশে এতটাই আধার যে মনে হলো কিয়ৎক্ষণ পরই বুঝি সন্ধ্যা নামবে। আমি এক পলক জানালা দিয়ে চাইলাম বাইরে। নিস্তব্ধ থমথমে পরিবেশ, বোধহয় কিছুটা সময় পরই ভারী বৃষ্টিপাত হবে। চারপাশে গুমট আবহাওয়া অনুভব হতেই মনে পড়লো ছোট্ট মিথির কথা। কল্পনায় মুহূর্তেই ফুটে উঠলো মিথির প্রাণবন্ত হাসি। ইস, আজ যদি মিথি থাকতো, ও নিশ্চয়ই আমার পাশে থাকতো। আধো আধো গলায় নিশ্চয়ই বলতো। আমি হাসলাম আর মনে, সঙ্গে সঙ্গে আকাশের কালো মেঘের মতো মন খারাপের কালো মেঘে ছেয়ে গেল আমার মনটা। কষ্টটা তীব্র থেকে তীব্র বোধ হলো হৃদয়ে।
নিঃশ্বাসটা যেন নাসার রন্ধ্রে আটকে রইল। বিধাতা এতটাই স্বার্থপর কেন? কেন সব প্রিয় মানুষকে আমার থেকে কেড়ে নিলেন উনি? কি পাপ করেছিলাম আমি? ভাবতে ভাবতে আমার চোখ বেয়ে টসটসে পানি গড়ালো। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালাতেই ঘরে ঢুকলো মেহু আপু। আমার দিকে এগিয়ে এসে হালকা গলায় বলল, জ্যোতি, ঘন্টাখানিক পর বোধহয় বিয়ে পড়াবে, ডাকবে, তৈরি হতে হবে তো। আমি মেহু আপুর দিকে চাইলাম। অস্পষ্ট স্বরে বললাম, তৈরি হব মানে? শাড়ি শাড়ি পরতে হবে না? এভাবেই বিয়েতে বসবি? দাদি বললেন তোকে শাড়ি পরিয়ে তৈরি করতে। আমি কিয়ৎক্ষণ চুপ থাকলাম, তারপর বললাম, শাড়ি পরতে হবে না আপু, এভাবেই যাব। বাইরে তো মানুষজন নেই তেমন, সবাই তো আরমান ভাইয়ের বিয়েতে গেছে, তাই না? মেহু আপু ইতস্তত বোধ করে আবারও বললেন, তবুও দাদিও বললেন তোকে শাড়ি পরাতে। দাদিকে আমি বলবো আপু? মেহু আপু হাসলেন, নরম গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, কিন্তু কান্না করছিলি কেন? আমি দীর্ঘশ্বাস ফেললাম। মস্তিষ্কে প্রশ্নটা ঘুরতে সঠিক কোনো উত্তর পেলাম না। আসলেই তো, কেন কান্না করছি? মিথির জন্য? মিথির সাথে তো প্রায় প্রতিদিনই কবরের সামনে কথা হয়, তবে ভাগ্যের জন্য? ভাগ্যে যা আছে তা তো ঘটবেই। ভাগ্যের জন্য কান্না করে বিশেষ লাভ হয় নাকি? তার ছেলের হাসি হেসে উত্তর দিলাম, তেমন কিছুই নয় মেহু আপু, তুমি একবার দাদিকে ডেকে দিবে আপু? মেহু আপু ডেকে দিলেন না, আমার দিকে এগিয়ে এসে হাতে হাত রাখলেন, তারপর নরম গলায় মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, জ্যোতি শোন, ভাইয়া একটু রাগী, একটু জেদি। ভাইয়া সমান থেকে ভালোবাসে, এটাও সঠিক, কিন্তু ভাইয়া অতটাও খারাপ নয় জ্যোতি। তোর সাথে ভাইয়ার বিয়ে হলে আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুই ঠকে যাবি না। ভাইয়া ভীষণ দায়িত্ববান আর যত্নশীল। তুই দেখিস ভাইয়া নিজের দিক থেকে সবসময় সঠিক থাকবে, কোনো দিকে অভিযোগ রাখতে দেবে না। মিলিয়ে নিস। যদি তোর কান্নার কারণ ভাইয়ার সাথে বিয়েটাই হয়, তবে আমি এটা বলবো যে এই বিয়েটাই একদিন তোর চোখে অশ্রু আসা নিষিদ্ধ ঘোষণা করবে। আমি শুনলাম সবগুলো কথা, কিন্তু বিনিময়ে কিছুই বললাম না। মেহু আপু পরক্ষণেই উঠে চলে গেল। তার কিয়ৎক্ষণ পর দাদি আসলো। দাদি আজ কঠোরতা দেখালো না, শাসনও করলো না, শাড়ি পরার জন্য গলা উঁচিয়ে জোরও করলো না, শুধু মাথায় হাত বুলিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। ভরাট গলায় বলল, একবার কি মেথির লোকে কথা কইয়া আইবি বিয়ার আগে? আমার কান্নার বেগ এবার বেড়ে গেল। এই মানুষটা এত কেন বুঝে আমায়? মুহূর্তে চোখ জোড়া দিয়ে স্রোত নামলো আমার মাথার উপর নিচ করে। কেবল বুঝালাম, হ্যাঁ, মিথির সাথে কথা বলাটা খুব বেশি দরকার। দাদি নিষেধ করলো না, যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে, তবে অল্প সময়ের জন্য। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, মাথায় ঘোমটাটা টেনে ঘর ছেড়ে বের হলাম আমি। উঠোনে তেমন মানুষজন নেই, থাকার কথাও না। সবাই এখন আরমান ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে গিয়েছে। আমি পা বাড়িয়ে পুকুর পাড়ের বিপরীতে হাঁটলাম। মিনিট 5 হাঁটতেই নিস্তব্ধ কবরস্থান চোখে পড়লো। এখানে মেহরাজ ভাই আর আমাদের বাড়ির অনেকেরই কবর। আমি চোখ মেলে এইদিকে ওইদিক চাইলাম, মুহূর্তে কাঙ্ক্ষিত কবরটায় চোখ গেল। ইস, তাকাতেই মনে হলো আমার মিথিটা খিলখিলিয়ে হেসে উঠলো, কল্পনায় ভেসে উঠলো মিথির আধো আধো পায়ে হাঁটা, মাঝে মাঝে চঞ্চল হাসিতে মেতে লাফিয়ে ওঠা, কিংবা কখনো হুট করে পেছন থেকে এসে আমার চোখে হাত রাখা। মিথি বড্ড চঞ্চল আর ছটফটে ছিল, ঘুম বাদে ওকে কখনোই স্থির থাকতে দেখা যেত না। আর সেই মিথি এখন চিরতরে স্থির হয়ে শুয়ে আছে। আমার কষ্ট হলো ঠিক, তবে কাঁদলাম না। মিথির সামনে কখনোই কাঁদি না আমি, মন খুলে কথা বলি। পুরোটা দিনে কি কি করেছি, কি কি ঘটেছে সবটা বলি। মিথিও বেশ মনোযোগ দিয়ে শোনে সব। আমি হেসে পা বাড়লাম, হাঁটু ঘেঁষে বসেই বললাম, এই মিথি, চারিদিকে অন্ধকার, বৃষ্টি নামে বোধহয় এক্ষুনি না? দাদি থেকে এইটুকু সময় নিয়েই তোর কাছে আসলাম। আজ বোধহয় বেশি গল্প করা হবে না, বুঝলি? মিথি জবাবে কিছু বলল না। আমি জানি ও কিছুই বলবে না, তবু উত্তরের আশায় কিয়ৎক্ষণ চুপ থেকে বসে রইলাম। তারপর আবারও বললাম, মিথি, আমার না আজ বিয়ে। কার সাথে জানিস? ওই যে তুই লাজ নামে ডাকতি একটা ছেলেকে, ওই ছেলেটার সাথেই। চিকন হ্যাংলা পাতলা ছেলেটা, মনে আছে তোর? এখন কিন্তু অনেক বদল হয়েছে, বুঝলি? একদম লম্বা চওড়া যুবক। তুই নির্ঘাত এখন দেখলে আর চিনবি না। তোর লাজকে বলেই খিলখিলিয়ে হাসলাম। পর মুহূর্তেই কানে আসলো শুকনো পাতার মরমরে শব্দ, কারো পায়ের আওয়াজের প্রতিধ্বনি। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে চাইলাম, চোখে পড়লো মেহরাজ ভাইকে। ওনার বাবা মায়ের কবরও তো এখানেই, বোধহয় ওনার বাবা মায়ের জন্যই এসেছেন। আমি এক পলক তাকালাম তার গম্ভীর মুখ, অগোছালো চুল আর লালচে চোখ জোড়া দিকে। মেহরাজ ভাইও কি কেঁদেছেন? চোখ জোড়া এত লাল কেন তবে? মস্তিষ্ক উত্তর পাঠালো, জানে না।
আমি আর ভাবলাম না, ঝুঁকে মিথির কবরে নিজের কোমল ঠোঁট ছোঁয়ালাম, নরম গলায় বললাম, আজ আসি রে মিথি। কথাটা বলেই উঠলাম, পা বাড়িয়ে মেহরাজ ভাইকে কাটিয়ে বের হয়ে এলাম খুব দ্রুত। দাদি বলে গেল কিয়ৎক্ষণ পরেই নাকি আমার মেহরাজ ভাইয়ের সাথে বিয়ে হবে। আমি বিপরীতে কিছুই বললাম না দাদিকে। আবার মতো দাদির প্রতিও অভিমান আমার গাঢ় হয়ে কঠিন রূপ নিল। অবশ্য স্পষ্ট চাহনিতে কেবল একবার তাকিয়ে ঠাই বসে রইলাম আমি। পরনে আধ ভেজা নিত্যদিনের জামাটা, জানালা দিয়ে চোখে পড়লো উঠোনের অল্প কয়েকজন মানুষকে। পর মুহূর্তেই আটকে রাখা টিনের দরজায় ঢুকে পড়লো। আমি উঠে বসলাম, পা বাড়িয়ে দরজা খুলতেই চোখে পড়লো এক বিধ্বস্ত রমণীকে। ধবধবে সাদা মুখে বিষাদের খেলা, চুলগুলো যেন অনেক দিন আঁচড়ানো হয়নি, এমনই অগোছলো লাগছিল। নাকের অগ্রভাগ লালচে হয়ে আছে, চোখ জোড়াও লাল হয়ে ফুলে আছে। বুঝলাম যে সামান্তা আপু অনেকক্ষণ কান্না করেছে। আমি স্থির ভাবে চেয়ে বললাম, কিছু বলবেন আপু? সামান্তা আপু ভেতরে ঢুকলেন। আমার ঘরে বসার জন্য আছে বলতে কাঠের পুরনো চেয়ারটা, তাও আবার পায়া নড়বড়ে। আমি সেই চেয়ারটাই এগিয়ে দিয়ে বললাম, বসুন আপু। সামান্তা আপু বসলেন না, স্থির ভাবে আমার দিকে তাকিয়ে কি যেন পরখ করতে লাগলেন, যেন কোনো ঘোরের মধ্যে আছেন উনি। সেই ঘোর নিয়েই এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন, মুখের উপর আলতো হাত রেখে অস্পষ্ট স্বরে বললেন, তুমি কি আমার থেকেও সুন্দর জ্যোতি? এতটাই রূপবতী তুমি? তোমার চোখ, নাক, মুখ কি আমার থেকেও সুন্দর? তোমার চুল কি আমার থেকেও লম্বা? তুমি কি আমার থেকেও ফর্সা জ্যোতি? এতটাই সুন্দরী তুমি? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম। সামান্তা আপু কি আমায় নিয়ে উপহাস করার জন্য প্রশ্নগুলো করলেন? বুঝলাম না। ঘরে টাঙানো ছোট আয়নায় এক নজর নিজেকে দেখে নিয়েই বললাম, আপনার গায়ের রং ধবধবে সাদা, আপনার চোখ নাক সুন্দর, মুখ মায়াবী, কালো ঘন চুল হাঁটুর অব্দি লম্বা। উল্টো আমার গায়ের রং চাপা, মুখ চোখের অতটাও ধাঁচ নেই, চেহারায় হাজারটা দাগ, ব্রণ, চুল তো ওই পিঠের মাঝখান পর্যন্তই। তবে তুলনাগুলো কেমন অযৌক্তিক না আপু? সামান্তা আপু নিশ্চুপ থাকলেন, তারপর হঠাৎ চেয়ারে ধপ করে বসেই চোখ তুলে আমার দিকে চেয়ে কিয়ৎক্ষণ চেয়ে থাকলেন। অস্ফুট গলায় বললেন, আমি জানতাম আমি সুন্দরী। কিশোরী বয়স থেকে প্রেমের প্রস্তাব আর প্রেমের চিঠি পেতে পেতে ধরেই নিয়েছিলাম প্রেম বিষয়টা আমাতে আটকায়। আর যাই হোক, নিজের প্রেমিক পুরুষ আমি বলতে অন্ধ থাকবে এমনটাই বিশ্বাস ছিল চিরকাল। কিন্তু কি হলো এটা? আমার সৌন্দর্য কি প্রেম আটকাতে পারলো না জ্যোতি? আমি বুঝলাম না কি বলা উচিত কিংবা কি বলা যায়। কিয়ৎক্ষণ চুপ থাকলাম। সামান্তা আপু আবারও বললেন, আমি যা চাইলাম, যাকে চাইলাম তা তুমিই কেন পাবে? তোমাকেই কেন পেতে হবে তা? আমি মনে প্রাণে বিশ্বাস করি সে আমার, কেবলই আমার। কেড়ে নিও না তাকে জ্যোতি। আমি আঁতকে উঠলাম। আমি কি সত্যিই কেড়ে নিচ্ছি? দুইজন মানুষের মাঝে দেয়ালের মতো বাধা হয়ে যাচ্ছি আমি। আমি কি স্বেচ্ছায় ঘৃণার মানুষটার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছি? মুহূর্তে মন বিষিয়ে উঠল তিক্ত অনুভূতিতে। মেহরাজ ভাই মানেই ঘৃণা, শুধুই ঘৃণা। আমি আর ভাবতে পারলাম না। সামান্তাপুর দিকে তাকিয়েই বললাম, আমি কোনোদিনও কারো জিনিস কেড়ে নিই না আপু। কেড়ে নিলে তো আমার থেকে তো তাকে কেড়ে নিলে। কেড়ে যদি নাই নিতে, তবে তোমার সাথে কেন সে তেমন অবস্থাতে থাকতো? আমি হাসলাম। সামান্তাপুর যথেষ্ট আধুনিক, বয়সও কম, তবুও ওনার কথা গ্রামের মুরব্বীদের মতোই বোধ হলো। এত কিছু পরেও উনি কাল রাতের ঘটনাটাকেই আটকে আছেন, কাল রাতের গুজবকেই সত্যি ভাবছেন। তফাৎ কোথায় ওনার আর গ্রামের মুরব্বীদের মধ্যে? আমি হেসে বললাম, ভালোবাসলে তো দৃঢ় বিশ্বাস হয়, বন্ধন মজবুত থাকে। আপনার ভালোবাসার বন্ধন এতটা ঠুনকো যে অন্য একটা মেয়ে আপনার থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিবে? এই বিশ্বাস নিয়ে ভালোবাসা যায় আপু? সামান্তা আপু এবার আর কিছু বললেন না। কিয়ৎক্ষণ অন্য মনস্ক হয়ে বসে থেকে চলে গেলেন। আমি চাইলাম সে যাওয়ার পথে ভুল কিছু কি বলে ফেলেছি? সামান্তা আপু কি কষ্ট পেলেন আমার কথায়? জানি না। তার কিছুটা সময় পরেই ডাক পড়লো আমার। মেহু আপু তার ছোট চাচি নিয়ে গেল আমায়। আর 5টা বিয়ের কনের মতো আমি সময় নিলাম না। ওনা দিয়ে মাথায় ঘোমটাটা টেনে স্পষ্ট গলায় উচ্চারণ করলাম, কবুল। তাও আবার সবচেয়ে ঘৃণিত মানুষটার জন্যই। অল্প মুহূর্তে বিয়ে সম্পন্ন হলো। মেহরাজ ভাই আর দাঁড়ালেন না, দ্রুত প্রস্থান করে ত্যাগ করলেন সেই স্থান।
আমি অবশ্য তাকালাম না, শুধু যন্ত্র মানবের মতো সমস্ত ঘটনা মস্তিষ্কে তুলে রাখছিলাম। ধীরে ধীরে নিজের সব অনুভূতি, সব হাসি, সব আনন্দ যেন যন্ত্রাংশের ন্যায় নিশ্চিহ্ন হলো। এই জীবনটা কি আমারই? আমার হলে অবশ্যই আব্বা দাদি আমার মতামত জানতে চাইতো। আব্বার কথা না আমি বাদ দিলাম, তাই বলে দাদিও জানতে চাইলো না। এই নিষ্প্রাণ জীবনের কদ্দূর বয়ে নিব আমি? আমার হাতে মিথির হাস্যোজ্জ্বল একটা ছবি, ধবধবে ফর্সা, মুখে টোল পড়া হাসি, পরনে লাল রঙা জামা। ছোটবেলায় সবাই বলতো আমরা দুবোন নাকি দাদির মতোই হয়েছি। স্বভাব, চরিত্র হতে চেহারা সবটাই নাকি দাদির মতোই পেয়েছি। বড়বেলায় এসে বুঝতে পারলাম যে কথাটা সত্যিই তাই। ছবিতে মিলালে মিথির সাথে আমার চোখ মুখের স্পষ্ট মিল পাওয়া যায়, শুধু গায়ের রংটাই আলাদা ছিল আমাদের, বাকি সবই এক। রাগ, জেদ, অভিমান, এমনকি হাসিও। আমি মিথির ছবির দিকে চেয়ে ফিসফিসিয়ে বললাম, মিথি, তোর জ্যোতি কি কারো জিনিস কেড়ে নিতে পারে কখনো? কখনো কি কারো জিনিস কেড়ে নিয়েছি আমি? আমার উপরও অভিযোগ, কারো প্রিয় মানুষ কেড়ে নিয়েছি আমি। কিন্তু সত্যি বলতে আমার সেই অভিযোগে কিচ্ছু যায় আসে না, শুধু ঘৃণা হচ্ছে, অসহ্য লাগছে সবকিছু। সব থেকে বেশি অসহ্য লাগছে ওই মানুষটাকে। আমার এই বিয়েটা মানতে খুব কষ্ট হচ্ছে মিথি, নিজেকে আত্মসম্মানহীন বোধ হচ্ছে। বিনিময়ে মিথির উত্তর আসলো না। আমি ছবিটা আগের মতোই তুলে রাখলাম। তারপর পরই দাদি ঘরে আসলেন। রুমের নড়বড়ে চেয়ারটায় আরাম করে বসেই বললেন, বিয়াটাতে যে তোর মত ছিল না এইটা জানা ছিল আমার, কিন্তু বিয়াটা যদি নাই হইতো তয় তোরে নিয়েই মানুষ কানাঘেঁষা করত, কথা চালাইতো। রাজরে নিয়া কিন্তু কেউ এক কথাও উঠাইতো না। জ্যোতি, সমাজের কাটাতারে মাইয়ারাই আঘাত পাইতে থাকে। আমি কাটকাট চাহনিতে চাইলাম দাদি থেকে, স্পষ্ট গলায় বললাম, এখন এসব বলে লাভ কি দাদি? হয়ে গেল তো বিয়েটা, সমাজের আগে দিয়ে তোমার আর আব্বার দায়ভারও তো হালকা হলো। 18টা বছর আমাকে না চাইতেও নিজের কাছে রেখেছো, বোঝা হয়েই তো ছিলাম আমি এতকাল। অবশেষে স্বস্তি পেলে বলো? দাদি রেগে গেলেন, সঙ্গে সঙ্গে রাগ দেখিয়ে বললেন, জ্যোতি, যা জানোস না তা কইবি না। তোর যদি বোঝাই ভাবতাম তাহলে এতকাল তোর বাপের থেকে আগলাইয়া রাখতাম না। তোর বাপের ঘর থেকে আমার ঘরে আলাদা কইরা এতকাল বড় করতাম না। সৎ মায়ের হাতেই সাইরা দিতাম তাইলে। এই যে এত কাল আগলে রাখলে, এই কারণে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু সেই তো কাল রাতে বুঝিয়ে দিলে তুমি আসলে আমায় ভালোবাসো না দাদি। বিশ্বাস না হলে এখনো আমার গালে তাকিয়ে দেখো, 5 আঙুলের লালচের ছাপ জল জল করছে এখনো। দাদি চুপ থাকলেন, তার শক্তপোক্ত চরের জন্য হাত বুলিয়ে আদর করলেন না। অথচ আগে কখনোই দাদি মারলে অনুতপ্ত হতো, কাছে টেনে আদর করতো। আর এবার তার কিছুই হলো না। দাদি শুধু এইটুকুই বলল, গোছগাছ কইরালো, রাজরা নাকি আজই চইলা যাইব। আমি চমকালাম। এবার কি তবে চিরপরিচিত জায়গাটা ছেড়ে যেতে হবে? কাঠের চৌকি, মাটির স্যাঁতসেঁতে মেঝে আর টিনের ঘর, চিরপরিচিত সবুজে ঘেরা পুকুর পাড়, যেখানে প্রায়শই আমি দুঃখ যাপন করি, সরু মাঠের ওই উঁচু নিচু রাস্তাটা, যে পথ মারিয়ে আমি কলেজে যাই রোজ। এমনকি চিরপরিচিত মানুষগুলোকেও, ছোট্ট মিথি, দাদি, এতটা কাছের মানুষ, এতটা ভালোবাসার মানুষ, দাদিকেও ছেড়ে যেতে হবে আমায়। সব ছেড়ে যেতে হবে আমায়। আমার নিঃশ্বাস ঘন হলো, বুকটা ভার হলো। অস্পষ্ট স্বরে বললাম, দাদি, সামনে না আমার পরীক্ষা, বাবা আমায় পড়তে দিবে না বললো। তোমারও কি তবে সেই একই মত দাদি? দাদি আমার দিকে চাইলেন এক পলক, যেতে যেতেই বললেন, রাজরা পড়াইব তো পড়াইব না কইছে? একবারও পরীক্ষার সময় আইসা পরীক্ষা দিয়া যাইবি। এইখানে পড়ার থেকে ওইখানে ভালোই পড়তে পারবি। আমি হতবিহ্বল হয়ে চেয়ে থাকলাম। হুট করে উপলব্ধি করলাম আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। ছোটবেলা থেকে যে মানুষটার সাথে আমার দিন থেকে রাত পর্যন্ত কাটতো, যে মানুষটা আমার এইটুকু ব্যথাও ছুটে আসতো, যে মানুষটা আমার শাসন, ভালোবাসা সবকিছু দিয়ে ছোট থেকে বড় করে তুললো, যে মানুষটা আব্বার বলিষ্ঠ হাতের চর থেকে সৎ মায়ের তিক্ত কথার ঝাঁজ থেকে আগলে রাখতো, সেই মানুষটাকে ছেড়ে কি করে থাকবো আমি? কি করে চলবে আমার? দাদি কি তা একবারও বুঝলো না, নাকি বুঝেও বুঝলো না? আচ্ছা, দাদি কি কষ্ট হবে আমার জন্য? আমার কথা মনে পড়বে না একবারের জন্যও? আমি কি এতটাই পড়ছিলাম দাদির কাছে? জামা কাপড় গোছানো শেষ হলো, ছোটখাটো ব্যাগটা ভরে উঠলো মুহূর্তেই। আমি হাতে করে ব্যাগটা নিয়ে ঘর ছেড়ে বের হলাম।
অন্য সব নতুন বউদের মতো আমার অত সাজগোজ নেই। নিত্যদিনের সুতি জামা আর মাথায় ঘোমটা টানা, পিঠের মাঝখান অব্দি চুলগুলো বেনুনি করা। আমি বের হয়ে ব্যাগটা দরজার দাঁড়ে রেখে আব্বাকে খুঁজলাম। এই মানুষটাকে জবাব না দিয়ে যেতে পারলে শান্তি লাগবে না আমার। পা বাড়িয়ে বাড়ির উঠোনে যেতে আব্বাকে দেখলাম। কাছাকাছি গিয়ে সালাম করলাম, শক্ত কণ্ঠে বললাম, ভালো থাকবেন আব্বা। আপনার এত কালের ভালো থাকা আমি কেড়ে নিয়েছিলাম। আজ এক সমুদ্র ভালো থাকার পথ দিয়ে গেলাম আমি। আপনি মুক্ত আজ থেকে। মিথি তো সেই কবেই আপনাকে মুক্তি দিয়ে গেল। থাকার মধ্যে তো আমিই ছিলাম, আজ আমিও মুক্তি দিলাম। আপনার ঘৃণা, আপনার রাগ, সবকিছু থেকে মুক্তি দিলাম আব্বা। খুব বেশি ভালো থাকবেন আব্বা। যতটুকু ভালো থাকা কেড়ে নিয়েছিলাম সেইটুকুও পুষিয়ে নেবেন। আব্বা আমার দিকে চাইলেন, বোধহয় কিছু বলতে চাইলেন। আমি আর ফিরে চাইলাম না, সেই সাহস বোধহয় আমার নেই। দ্রুত পায়ে বাড়ি ছেড়ে বের হয়ে পুকুর পাড়ে দাঁড়ালাম। মনে মনে মিথির থেকে বিদায় নিলাম। আমি জানি না আমার ভাগ্য আমায় কি উপহার দিবে, জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমার জন্য। শুধু জানি যে মানুষটার জন্য ঘর ছাড়ছি, সেই মানুষটার প্রতি আমার এক সমুদ্র ঘৃণা। কথাগুলো ভাবতে ভাবতে কানে এলো গ্রামের এক চাচির কণ্ঠ। আরে এই মাইয়ারে দেখা লাগে এই মাইয়া এমন করবই। আনোয়ার মাস্টারের মাইয়া বইলা কথা, ভাবতাম কত ভালা, এখন দেখি তলে তলে অন্য কিছু। আর রাজ পোলাডারে তো যে ভদ্র ভাবতাম। আমি শুনলাম, শুনেও চুপ থাকতাম। আসলেই সমাজ অদ্ভুত। রটে যাওয়া ঘটনা মিথ্যে কি সত্য তা একবারও যাচাই করলো না, অথচ সমালোচনার এক ধাপ পিছিয়েও থাকলো না। কি চমৎকার সমাজ! মেহরাজ ভাইয়ের মুখ টান টান, চুলগুলো উস্কো খুস্কো, এমনকি চেহারাও শুকনো দেখালো। আমি দূর হতে এক পলক তাকিয়ে নজর সরালাম। কিয়ৎক্ষণ পর উনি এগিয়ে এলেন এদিকে। দরজার দ্বারে পড়ে থাকা ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে দাঁড়ালেন। তারপরই গমগমে স্বরে বললেন, জ্যোতি শোন, বিয়েটা আকস্মিকভাবে হয়েছে। বিয়েটা হোক যেমনটা তুই চাসনি তেমনই আমিও চাইনি। জোর করছি না তোকে। তোর কি ওখানে যাওয়াতে মত আছে? পড়ালেখায় অসুবিধা হবে তোর? মেহরাজ ভাইয়ের গম্ভীর কণ্ঠে কাঠিন্য। তবু কেন জানি না ওনার এই মতামত চাওয়ার বিষয়টা আমার ভালো লাগলো। মানুষটার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, নেই কোনো আত্মিক সম্পর্ক। আবার এমনও নয় যে তার সাথে আমার বহুদিনের একসঙ্গে বাস। তবু উনি আমি নামক নগণ্য মানুষটার মতামত জানতে চেয়েছে, এটুকুই তো যথেষ্ট। উল্টো দিকে আমার আব্বা আর দাদি, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, তারাই একবারও তো জিজ্ঞেস করলেন না আমার মনে কি চলছে। একবারও তো জানতে চাইলেন না আমি ভালো থাকবো কিনা। আমি হতবিহ্বল নয়নে একবার মেহরাজ ভাইয়ের দিকে তাকালাম। জিপা দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে কিছু বলবো তার আগেই আরমান ভাই বউ সহ বাড়িতে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসলেন আত্মীয় স্বজনের ভিড়। ব্যাস, মেহরাজ ভাইকে আর বলা হলো না কিছু। সেই ভিড়ের মাঝে উনি পা বাড়িয়ে বের হলেন দ্রুত। আমি দীর্ঘশ্বাস ফেলে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম। কানা ঘেঁষা শুনতে পেলাম আমারই চরিত্রের প্রশ্ন। স্বজন অর্থ নিজের জন, অথচ সেই স্বজনেরাই আমায় নিয়ে কথা চালিয়ে যাচ্ছে। কথাগুলো বেশ শোভনীয় নয়, তবু আমায় শুনতে হচ্ছে। পরপরই এক দূর সম্পর্কে ফুপে এসে সামনে দাঁড়ালেন, বিচক্ষণ মানুষের মতো বলে বসলেন, কি রে জ্যোতি, তোর নামে যে এসব শুনছি সত্যিই নাকি? তুই কিনা শেষে এমনটা করলি? আমি কিন্তু তোকে অনেক ভালোবাসতাম জ্যোতি। তোর মা করলে করেছে এসব, তাই বলে তুইও করবি? বিশ্বাস হচ্ছে না রে। ফুপু আমায় ভালোবাসতেন কি বাসতেন না তা বুঝে উঠলাম না, তবে এইটুকু বুঝলাম যে কথাগুলো উনি আমাকে আঘাত করার উদ্দেশ্যেই বললেন। আমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালাম না, স্থির নয়নে তাকিয়ে শুধালাম, কি শুনেছেন ফুপু? ফুপু তরতর করে বলে উঠল, সে কি তুই জানিস না নাকি? ও বাড়ির মেহেরাজ নাকি কি নাম ছেলেটার সাথে নাকি তোর প্রেমের সম্পর্ক। প্রেম করবে ভালো কথা, বিয়ে বাড়িতে নিজের চরিত্রে এভাবে জানান দেওয়ার কি আছে রে? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম, বললাম, আপনি বোধহয় পুরো ঘটনাটা শুনেননি ফুপু। সেদিন রাতের ঘটনা এটা। আজ সকালে এই ঘটনার যাচাই বাছাই হলো, তো তা বুঝি আপনাদের কানে পৌঁছেনি? আমার কথা ফুপুর মুখটা কালো হয়ে গেল। বোধহয় বিশেষ খুশি হলেন না কথাগুলো শুনে। ঠোঁট বাঁকিয়ে বলল, মুখে মুখে কথা বলাও জানিস দেখছি। দাদির সামনে দেখি ভিজে বেড়াল সেজে থাকিস। অবশ্য তোর আর দোষ দিক কি করে বল?
মায়ের রক্ত মিশে আছে না শরীরে, অন্য পুরুষের সাথে পালিয়ে যাওয়া মায়ের মেয়ে আর কেমনই বা হবে। এই কথাটাতে এসেই আমি আটকে গেলাম। মুহূর্তেই কষ্ট অনুভব হলো। দম বন্ধ কর সেই পরিস্থিতিতেও হৃদয়ে একটা শব্দেরই উপস্থিতি জানান দিল, মা। মা এভাবে পরপুরুষের সাথে চলে গিয়ে আমাদের ছেড়ে যাওয়ার কি বিশেষ প্রয়োজন ছিল মায়ের? আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। দ্রুত পা বাড়িয়ে সরে এলাম সেখান থেকে। মুহূর্তেই দাদিকে দেখতে পেলাম। আধ পাকা কোকড়া চুল, কুচকানো মলিন চামড়া আর নির্বিকার চাহনি। এক পলক আমার দিকে চেয়েই আমার হাত দিয়ে চেপে ধরলেন। নিজের ঠোঁটজোড়া আমার হাতে ছুঁয়ে দিয়েই একটা বাটন ফোন ধরিয়ে দিলেন। স্পষ্ট গলায় বললেন, বাজার থেকে একটা বাটন ফোন আনাইছি। এইখানে গেলে রোজ মিনারের নাম্বারে সন্ধ্যার পর একটা কল দিস, নাইলে যে কলজাটা বড্ড আনচান করবো জ্যোতি। মুহূর্তে আমার কান্না পেল। ইচ্ছে হলো দাদিকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিই, কিন্তু হলো না কান্না করা। একরাশ অভিমান আর অভিযোগ নিয়ে আমি জড়িয়ে ধরতে পারলাম না দাদিকে। শুধু সালাম করলাম, ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বললাম, কে এনে দিল ফোনটা? মিনার রে দিয়ে আনাইছি। উত্তর শুনে মিনার ভাইয়ের কথা মনে পড়লো। উনি আমার ফুফাতো ভাই, ফুপুর ছোট ছেলে। কাল থেকে চোখেই পড়েনি মিনার ভাইকে। এই মানুষটা থেকেও বিদায় নেওয়া দরকার। বাড়ির এতগুলো মানুষের মধ্যে কেবল দাদি আর এই মানুষটাই আমায় বুঝতো। আজ এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে ভুলে যেতে পারি না তার অবদান। অস্ফুট স্বরে জানতে চাইলাম, মিনার ভাই কোথায় দাদি? একবার দেখা করে যেতাম। দাদি এদিক ওইদিক চাইলেন, বোধহয় খুঁজে পেলেন না মিনার ভাইকে। বললেন, ছিল তো এইখানেই মাত্র, কই জানি চইলা গেছে। কইতা ছিল বাজারে আড্ডা দিব, মনে হয় বাজারেই চইলা গেছে। আমি মনে মনে কষ্ট পেলাম। আমি চলে যাচ্ছি, অথচ মিনার ভাই একবারও আমার সামনে এলেন না, একবার বিদায়ও জানালেন না। বাজারে আড্ডা দেওয়া বুঝি বেশি হয়ে গেল তার কাছে? মিহি গলায় বললাম, ও। দাদি পুনরায় বলল, রাজরা মনে হয় এখনই চইলা যাইব, তোরে নিতে আইছিল কেউ। মিহিরাজ ভাই মাত্র ব্যাগ নিয়ে গেল। ওইখানে ঠিকঠাক মতন খানা খাইবি, এইখানে আমি চিল্লাইয়া খাওয়াইতাম। ওইখানে কে খাওয়াইব শুনি? আর পড়ালেখা করবি মন দিয়া, কাজ কাম সাবধানে করবি কিন্তু, মনে থাকবো? মাথা নাড়িয়ে বললাম, থাকবে দাদি। দাদি চুপ থাকলেন কিয়ৎক্ষণ, তারপর আবারও বললেন, পরীক্ষার কয় মাস আছে আর তো গো? আমি হাসলাম। এটা যে শুধু একটা প্রশ্ন তেমন নয়, এটা আস্ত একটা ভালোবাসা, আস্ত এক অস্থিরতা, কাছের মানুষকে পুনরায় দেখার আকাঙ্ক্ষা। মানুষটা আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে না, তবুও আমি কি সুন্দর বুঝে যাই তার ভালোবাসাগুলোকে। এই যেমন এখন পরীক্ষার কয় মাস আছে জানতে চেয়ে আসলে কয় মাস পর তার সাথে আমার আবারও দেখা হবে তাই জানতে চাইলো। তা বুঝতে আমার 1 সেকেন্ডও সময় লাগলো না। আমি তাচ্ছিল্য করে বললাম, পরীক্ষা না দিলেই বা কি হয়? তোমাদের কাছে একটা বিয়েই তো সবকিছুর সমাধান দাদি। সেই বিয়েটা তো দিয়েই দিলে। দাদি রেগে গেলেন। নিজের সে রাগ রাগ ভাব বর্তমান রেখে তেজ নিয়ে বললেন, পরীক্ষা না দিলে এত বছর পড়াইলাম কেন তোরে? মায়ের চিনস? ভালো কইরা পড়বি ওইখানে। যদি কেউ নাও চায়, দরকার হইলে পরীক্ষার সময় আমি গিয়া নিয়ে আম্মু তোরে। পরীক্ষা দিতেই হইব, মাথায় থাকবো। দাদির কথায় হাসলাম। দাদি আর যাই হোক পড়ালেখার ব্যাপারে কখনো ছাড় দেয়নি। আমি মৃদু হেসে জড়িয়ে ধরলাম দাদিকে। ফুপিয়ে কেঁদে উঠে জড়ানো গলায় বললাম, আমার যে বড্ড কষ্ট হবে দাদি। তোমারে ছাইরা যে কোনোদিনও থাকিনি আমি, কেমনে চলবে তোমারে ছাইরা দাদি? দাদি কঠিন গলায় বললেন, আমারে মনে পড়লেই মিনারের মোবাইলে ফোন দিবি। দাদি নাতনি মিলিলা অনেক কথা কমু তখন। এখন আর মন খারাপ করিস না। আমি বিনিময়ে কিছুই বললাম না। দাদিকে সেভাবে জড়িয়ে রইলাম অনেকক্ষণ। এত ভালোবাসা, এত যত্ন, এত শাসন, তবে কি এবার ফুরিয়ে এলো সব? দাদি কি আমাকে আগের মতো ভালোবাসবে? ভুলে যাবে না তো? আমরা যখন পৌঁছলাম তখন রাত, তবুও শহরের রাস্তায় আলোর অভাব নেই। সামনেই চোখে পড়লো 3 তলা বিল্ডিং। মেহুয়াপুর ভাষ্য মতে এটাই তাদের আবাসস্থল। নিচ তলায় সামান্তা আপুদের পরিবার, দ্বিতীয় তলায় মেহেরাজ ভাইয়া আর তার উপরের মেহেরাজ ভাইয়ার মেজো চাচারা থাকেন। আমি এক পলক চাইলাম 3 তলা বিল্ডিংটায়। তার পরপরই মেহু আপু আর মেহেরাজ ভাইয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠলাম 2 তলায়। 2 পাশে 2টো ফ্ল্যাট। মেহু আপুর কথা অনুযায়ী ডান পাশের ফ্ল্যাটটা ভাড়া দেয়া। আমি বাম পাশেই তাকালাম, তাই
দরজায় তালা ঝুলানো। মেহরাজ ভাই পকেট হাতিয়ে চাবি নিয়ে তালা খুলতেই পাশের ফ্ল্যাট থেকে এক মহিলা এগিয়ে এলেন। মুখে হাসি হাসি ভাব বজায় রেখেই বলে উঠলেন, এত তাড়াতাড়ি ফিরে এলে মেহেরাজ? বিয়ের দাওয়াত শেষ নাকি? অবশ্যই ভালোই হলো ফিরে এলে। পুরো বিল্ডিং নিস্তব্ধ হয়েছিল। মেহরাজ ভাই এক নজর চাইলেন ভদ্রমহিলার দিকে, ঠান্ডা গলায় বললেন, তেমন কিছু নয় আন্টি, পরশু চাকরির ইন্টারভিউ আছে তো তাই। ভদ্রমহিলা মাথা নাড়লেন। হেসে চলে যাবেন ঠিক সেই মুহূর্তেই আমার দিকে তাকালেন। পা থেকে মাথা অবধি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিয়েই জিজ্ঞেস করলেন, ও মা, অতিথি নাকি? তোমাদের কাজিন হয় বুঝি? আমি ইতস্তত বোধ করলাম, অস্বস্তিতে এপাশ ওপাশ চাইলাম। সেই মুহূর্তেই মেহরাজ ভাই গমগমে স্বরে বলল, ওর নাম জ্যোতি। তো বেড়াতে এলো নাকি? আমাদের বাসাও নিয়ে এসো মেহেরিন। নিয়ে যাওয়ার জন্য অনেক সময় আছে আন্টি। ও এবার থেকে এখানেই থাকবে। ভাইয়ার সাথে ওর বিয়ে হয়েছে আজই। হঠাৎ এমন পরিচয় আমি স্বস্তি বোধ করলাম না। মেহরাজ ভাই ব্যাগপত্র দরজার ভেতর ঢুকাতে ব্যস্ত হলো মুহূর্তেই। ভদ্রমহিলা অবাক হলো, হতবিহবল চাহনি নিয়ে আবারও প্রশ্ন ছুড়ল, সে কি মেহেরাজ, না বলেই বিয়ে সেরে নিলে? বিয়ের দাওয়াত খেতে গিয়েই নিজেই বিয়ে করে চলে আসলে? বিনিময়ে উত্তর আসলো না অপর পাশ থেকে। মেহু আপু আর দাঁড়ালেন না, তোড়জোড় করে আমার বাসায় ঢুকিয়ে ভদ্রমহিলাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় দিয়ে দিলেন। আমি নিশ্চুপ থেকে শুধু সব শুনছিলাম। কি অদ্ভুত সবকিছু। মেহু আপু হাসলেন, ঠোঁটে ঠোঁট চেপে বললেন, ইনি হলেন ফাতেমা আন্টি, আমাদের একমাত্র খবর নিয়ে এলো। সারাদিন আর কেউ খবর নিক আর না নিক, ইনি অবশ্যই খবর নেবে বুঝলি। মানুষ হিসেবে বড়ই ভালো উনি, তবে একটাই সমস্যা, এত বেশি কৌতূহল ওনার, এত বেশি প্রশ্ন, আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। আমি বিনিময়ে হাসলাম শুধু। অপরিচিত জায়গায় এসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পরখ করছিলাম সবটা। সাদামাটা ঘর, চোখে পড়লো 3টে ঘর সহ প্রশস্ত বসার ঘর। মেহু আপু হাত চেপে এগিয়ে নিয়ে গেল এক ঘরে, তোড়জোড় করে ফ্লোরে আমার ব্যাগটা দেখিয়ে বলল, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় জ্যোতি, জামা চেঞ্জ করে নিস। অনেকটা পথ, অনেকটা জানি, রেস্ট নিয়ে নে কিছুক্ষণ। আমার তো এখনই হাত পা ভেঙে আসছে, কি ক্লান্তি। আমি ছোট ছোট চোখে চাইলাম। আসলেই ক্লান্ত লাগছে, চোখ মুখ জ্বলছে গরমে। এতক্ষণের ভ্রমণে ঘামে চুপসে আছে শরীরটাও, মাথাটাও ঝিম ধরে আছে কেমন। তাই আর দেরি করলাম না, দ্রুত মেহু আপুর দেখিয়ে দেওয়া ওয়াশরুমটায় ঢুকেই চোখে মুখে পানি দিলাম বেশ কিছুক্ষণ। ওনার একাংশে মুখটা মুছে নিয়ে দরজা খুলে রুমে আসতেই চোখে পড়লো মেহরাজ ভাইকে। গম্ভীর টান টান চেহারা। দরজার আওয়াজ শুনেই বোধহয় এই দিকে চাইলেন। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের দৃষ্টির। আর সেই দৃষ্টিতেই কেন জানি না আমার ভেতরে জ্বলন্ত ঘৃণা জ্বলে উঠল। আত্মসম্মানের বিশাল দেয়াল আরো মজবুত হলো। আমি দ্রুত নজর সরিয়ে এড়িয়ে গেলাম আস্ত মানুষটাকে। তৎক্ষণাৎ পা ফেলে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। মেহু আপু কি তবে মেহরাজ ভাইয়ের ঘরেই রেখে গেল আমায়? এটা কি মেহরাজ ভাইয়ের রুম ছিল? মেহরাজ ভাইদের বাসার প্রত্যেকটা ঘর উকি ঝুঁকি দিলাম। অবশেষে গিয়ে মেহু আপুর ঘরটা পাওয়া গেল। দরজা খোলাই আছে। ভেতরে মেহু আপুকে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতে দেখে হাসি পেল। তবুও হাসলাম না, নরম গলায় বলে উঠলাম, আপু আসবো? আপু হঠাৎ হকচকিয়ে উঠল, শোয়া ছেড়ে উঠে বসে আমার দিকে তাকালো, বলে উঠলো, এই জ্যোতি, তুই আমার ঘরে আসতে জিজ্ঞেস করে আসবি নাকি? যে কোনো সময় যখন ইচ্ছে তখনই আসতে পারিস, নিষেধ নেই। আমি সৌজন্যতামূলক হাসলাম। পা বাড়িয়ে আপুর কাছে গিয়েই বললাম, ও ঘরটা মেহরাজ ভাইয়ের? তুমি আমাকে মেহরাজ ভাইয়ের ঘরেই রেখে এলে? চাচিরা বলেছিল তোর আর ভাইয়ার বিয়ে হয়েছে, সেই হিসেবে তোর এক ঘরেই থাকার কথা। হ্যাঁ, এটা ঠিক যে বিয়েটা ঠিক পরিস্থিতিতে হয়নি, তোদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু হয়েছে তো বিয়েটা। তোরা দুজন এখন স্বামী স্ত্রী, এটাই সত্য। তো দুজনের এক ঘরে থাকা তো অযৌক্তিক নয় জ্যোতি। আমি ছোট্ট শ্বাস ফেললাম, ক্লান্ত চাহনিতে তাকিয়ে শুধালাম, যদি তোমার সাথে থাকবো বলে অসুবিধা হবে কি আপু? আপু চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, সত্যি বলবো, আমার সাথে এক ঘরে ঘুমোতে গেলে তুই বিরক্ত হয়ে যাবি। রাতে দেখা যাবে ঘুমের মধ্যে হুটহাট লাথি মেরে ফেলে দেব। একবার নাবিলাকে সোজা ফ্লোরে ফেলে দিয়েছিলাম, সেই থেকে নাবিলা সামান্তা কেউই কোথাও গেলেও আর আমার সাথে ঘুমোয় না। আপুর কথা সত্য। নাবিলা একবার গ্রামের বাড়ি গিয়ে কথাটা বলেছিল আমায়। নাবিলা হলো মেহরাজ ভাইয়ের মেজো চাচার মেয়ে, আমার সমবয়সী বলা যায়।
আগে গ্রামের বাড়িতেই থাকতো বিদায় তার সাথে আমার সখ্যতাও আছে। আমি হতাশ গলায় বললাম, আমি যদি মানিয়ে নিতে পারি তোমার সাথে। মেহু আপু আমাকে পুনরায় হতাশ করে দিয়ে জবাব দিলেন, চাচিরা 2 দিন পর গ্রাম ছেড়ে শহরে ফেরত আসবে। এসে যদি কিছু বলে তখন সব দোষটাই আমার উপর পড়বে। তুই ভাইয়াকে বিশ্বাস করতে পারিস। ভাইয়ের সাথে এক ঘরে থাকলে তোকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ভাইয়ার ব্যবহার আচরণ ভালো, বিশ্বাস না হলে মিলিয়ে নিস। আমি চোখ বুজে বিশ্বাস করলাম সব কথা, কারণ সবটাই আমার জানা। মেহরাজ ভাই যে মেয়েদের প্রাপ্য সম্মানটা করেন তাও জানা। তাই আর কথা বাড়ালাম না, বসে থাকলাম মিহু আপুর পাশে। আপু আরো নানান রকম কথার আসর জমালেন। আমি সেসব চুপচাপ শুনতে লাগলাম আর মনে মনে ভাবলাম, সৃষ্টিকর্তা যা কিছু নেন তার পরিবর্তে অবশ্যই কিছু ফেরত দেন। এই যেমন দাদির ভালোবাসা হারিয়ে ফেলার ভয় তটস্থ থাকা আমাকে আরো একটা ভালোবাসা ফেরত দিলেন, তা হলো মেহু আপু। এইটুকু সময়ই মনে হলো কতটা ভালোবাসা উপহার দিলেন আমায়। আমি চোখ বুলিয়ে আপুর রুমটা দেখছিলাম। মুহূর্তে চোখে পড়লো দেয়ালে টাঙানো চারকোনা ফ্রেমে বাঁধানো একটা ছবি। ছবিটা আমাদেরই ছোটবেলার। আমি, মিথি, মেহু আপু, নাবিলা 4 জনই উপস্থিত ছবিতে। মিথির তখন বোধহয় 2 বছর বয়স, আর আমি তখন 7 বছরের বালিকা। আমার কোলে কি সুন্দর মানিয়েছে মিথিকে। ফর্সা ধবধবে প্রাণবন্ত ছোট্ট মেয়ে। সেই ছোট্ট মিথিকে দেখে আমার মায়া হলো, কাছে টেনে চুমু খেতে ইচ্ছে হলো, কিন্তু সম্ভব হলো না। দীর্ঘশ্বাস ফেলে বললাম, এই ছবিটা কবে তুলেছিলে আপু? মিথিও তো আছে এখানে। আপু ছবিটার দিকে চাইলেন, বললেন, অনেক আগেকার ছবি, কবে তোলা হয়েছে তা তো মনে নেই। শৈশবের ছবি। জানি মৃত মানুষের ছবি রাখতে নেই, তবুও কেন জানি না ছবিটা আমার খুব প্রিয় আর ভালো লাগে বিধায় মিথি থাকা সত্ত্বেও ছবিটা টাঙিয়ে রেখেছি। আমি হালকা হাসলাম। সত্যি প্রিয় মানুষদের ক্ষেত্রে অত নিয়ম কানুন মানতে মন চায় না। যেমন আমার কাছেও মিথির একটা সুন্দর ছবি বাঁধানো আছে, এখনো আছে ব্যাগের মধ্যে। আবার এই যেমন মেয়েদের কবরে যাওয়া নিষেধ সত্ত্বেও আমি মিথির কবরে যেতাম প্রায়শই, কথা বলতাম। দাদিও আমায় নিষেধ করতো না কখনো। হয়তোবা দাদিও এই নিয়ম কানুনের বেড়াজালে নিজের আবেগ অনুভূতিকে মুছে দিতে পারতো না। 2-4 বার দাদিকেও আমি দাদার কবরে খুব ভোরবেলা দেখতে পেয়েছিলাম। মানুষ জাতি সত্যিই কত অদ্ভুত। বিবেকবানরাও অনুভূতি দমাতে পারে না, আবেগ লুকোতে পারে না। আমি এইসব ভেবে ভেবেই এক পলকে চেয়ে রইলাম ছবিটার দিকে, পর্যবেক্ষণ করলাম মিথির মিষ্টি হাসিটা। ঠিক তখনই মেহরাজ ভাইয়ের গম্ভীর কণ্ঠে নিজের নাম শুনতে পেলাম। তৎক্ষণাৎ অবাক হলাম, ভাবনা ছেড়ে দ্রুত বের হয়ে সামনে তাকালাম। চোখের সামনে মেহরাজ ভাইয়ের জলজ্যান্ত মূর্তি আবিষ্কার করেই উত্তর দিলাম, জি। মেহরাজ ভাই আগের ন্যায় গমগমে স্বরে প্রশ্ন করলেন, তোর কাছে কি মোবাইল আছে? হঠাৎ প্রশ্ন করে বুঝে উঠলাম না। আমি অস্পষ্ট স্বরে বললাম, হুম। উনি আবারও বলে উঠলেন, মোবাইল নিয়ে এসেছিস? আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, হ্যাঁ এনেছি। আজই দাদি একটা মোবাইল দিয়েছে আমায়, নিয়ে এসেছি। তোকে কেউ কল দিয়েছে হয়তো। রিংটনের আওয়াজ আসছে তোর ব্যাগ থেকে, গিয়ে দেখ কেউ কল দিয়েছে। আমি উঠে দাঁড়ালাম। কল দেওয়ার কথা আর কারই বা থাকবে? মোবাইল নাম্বার তো মিনার ভাই ছাড়া কারো কাছে নেই, হয়তো দাদিই কল দিয়েছেন। কথাটা ভেবে দ্রুত পা বাড়ালাম। মেহরাজ ভাইয়ের রুমে ফ্লোরে পড়ে থাকা ব্যাগটা থেকে বাটন ফোনটা বের করতেই কল কেটে গেল। আমি হতাশ হলাম। কিয়ৎক্ষণ অপেক্ষা করতে পুনরায় আবারও কল এলো। মুহূর্তে খুশি হলাম। আমি উচ্ছ্বসিত চাহনিতে চাইলাম মোবাইলের দিকে। নাম্বারটা আমি চিনি, এটা মিনার ভাইয়ের নাম্বার। সঙ্গে সঙ্গে কল তুলে কানের কাছে নিতেই বললাম, আসসালামু আলাইকুম মিনার ভাই, কেমন আছো তুমি? মিনার ভাই কিয়ৎক্ষণ চুপ থাকলেন। আমার প্রশ্নকে কি সুন্দর এড়িয়ে গিয়ে বললেন, নানি তোর সাথে কথা বলবে। এত দূর গেলি, এতক্ষণ সময় কাটলো। দাদি চিন্তা করবে তা তো জানতি, গিয়ে একবার কল দিলি না যে? অন্তত গিয়ে যে পৌঁছেছিলি তা তো বলতে পারতি। আমি চুপ থাকলাম। কিয়ৎক্ষণ পর ওপাশ থেকে দাদির কণ্ঠ ভেসে আসলো, এই জ্যোতি, আচস তুই? কথা কস না কেন? আমার মুখে হাসি ফুটলো দাদির গলা শুনে। বাড়িতে এই মানুষটার ভয়ে তটস্থ থাকতাম আমি। এই মানুষটার বকাবকির ভয়ে কোনো কাজেই ভুল করার সাহসই হতো না আমার। আর আজ এই মানুষটা আমার থেকে কত দূরে, কত বেশি দূরত্ব দুজনার মধ্যখানে। জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে উত্তর দিলাম, আছি দাদি, কেমন আছো তোমরা? কেমন থাকো? তুই যে গেলি আর কল দিয়া কথা কইছস? আমি এইখানে চিন্তায় শেষ, গিয়া পৌঁছাছস কিনা। আর তুই? আসলে আসার পর আর খেয়ালই ছিল না দাদি, কিছুক্ষণ আগেই এসেছি। একটু পর কল দিতামই। মাত্রই চোখ মুখে পানি দিয়ে মেহু আপুর ঘরে গেলাম। দাদি স্পষ্ট গলায় বললেন, আচ্ছা বুঝলাম, নিজের খেয়াল রাখিস। হাত মুখ ধুইয়া
জিরাইয়া নে একটু, তারপর ঘুমাইয়া নে। তোর বই খাতা সব কিন্তু আমি মেহেরাজরে গোছাইয়া দিছিলাম। কাল থেকে পড়ালেখাটা শুরু করিস ভালো কইরা। বিয়া দিয়া দিছি বইলা থাইমা যাস না জ্যোতি। দাদির কথাগুলো শুনে হাসি পেল। বিয়ে দেয়া এখন বলছে বিয়ে দিয়ে দেয়াতে থেমে না যেতে। সব থেকে বেশি হাসি আসলো আব্বার কথা ভেবে। পড়ার সুযোগ চাইতেই কলেজ জীবনের গণ্ডি পার না হওয়া আমাকে আব্বা এখনই বলে দিলেন। আর দরকার নাই। আমার মাথায় মুহূর্তেই ক্ষোভ জাগলো। সূক্ষ্ম জেদ মস্তিষ্কের নিউরনে নিউরনে জড়ো হয়ে জানান দিল, যেভাবেই হোক পর জ্যোতি, অন্তত তোর আব্বাকে হলেও দেখিয়ে দিতে হবে তুই থেমে নেই। আমি ভাবনা ছেড়ে বের হলাম। দাদি আরো কিয়ৎক্ষণ বলে গেলেন নিজের মতো। চুপচাপ সেসব শুনে গেলাম। একটা সময় পর দাদি কল রাখলেন। আমি মোবাইলটা আবারও রেখে দিলাম। এক নজর চোখ বুলিয়ে মেহেরাজ ভাইয়ের ঘরটা দেখলাম। ছিমছাম সাদামাটা ঘর। বিছানার উপর একটু আগের পরনে থাকা ঘামে ভেজা জামা কাপড়গুলোই ছড়িয়ে ছিটিয়ে রাখা। জানালা সোজা বরাবর একটা টেবিল আর চেয়ার, তার পাশেই আলমারি, একপাশে কাপড় রাখার আলনা। আমি আর দাঁড়ালাম না সেই ঘরে। এক নজর চোখ বুলিয়ে দ্রুত বের হয়ে মিহু আপুর ঘরে ফেরত এলাম। আপু তৎক্ষণাৎ ফ্রেশ হয়ে কাপড় চোপড় পাল্টে নিয়েছেন। আমাকে দেখে হেসে বললেন, কথা হয়েছে বাড়িতে? হ্যাঁ। দাদির সাথে কথা হয়নি? আর কার সাথে বা কথা হবে, দাদির সাথেই কথা বলে আসলাম। মিহু আপু এবার বিনিময়ে কিছু বলল না। আমি চুপচাপ বসে থাকলাম। ছোট থেকে কোনোদিনও এতটুকু পথ ভ্রমণ না করা শরীর ভেঙে আসছে কেমন। চোখ নিভু নিভু হয়ে এলো। মুহূর্তে মন চাইলো ক্লান্তির সাগরে ডুব দিয়ে ঘুমের দেশে তলিয়ে যাই। তবুও ঘুমোতে বাধা দিল মন। মাথাটা দেয়ালে হেলান দিয়েই চুপচাপ বসে রইলাম এক কোণে। শুনতে লাগলাম মিহু আপুর অল্প স্বল্প কথোপকথন। আমার চোখ লেগে এলো। কখন লেগে এলো জানা নেই, তবে মিহু আপুর ডাক পেয়ে হঠাৎ হকচকিয়ে উঠলাম। বুঝলাম যে ঘুমিয়ে গিয়েছিলাম। মিহু আপু তারা নিয়ে বলে উঠলো, এই জ্যোতি ওট ওঠ, ভাই নাকি রান্না করা শেষ, খেতে ডেকে গিয়েছে এক্ষুনি। আমি অতি কষ্টে চোখ মেলে চাইলাম। মিহু আপুকেও খাটের এক কোণে হেলে দুলে শুয়ে থাকতে দেখে চোখ ছোট হয়ে গেল আমার। তার মানে আপুও ঘুম দিয়েছে, কিন্তু হঠাৎ জেগে ওঠার কারণ কি? ভ্রুজোড়া কুচকে নিয়ে বললাম, আপু ঘুমাই, সত্যি খুব ঘুম পাচ্ছে। অ্যালার্ম বেজেছে আরো 10 মিনিট আগে, এখন 11টা বাজে। ভাইয়া রান্না শেষ করে নির্ঘাত 3বার ডেকে চলে গিয়েছে। আমি বোধহয় শেষবারই শুনতে পেলাম সেই ডাক। আমি কথার আগামাথা বুঝলাম না। ক্লান্ত গলায় প্রশ্ন ছুড়লাম, মানে? আপু উঠে বসে বললেন, আরে সন্ধ্যায় তো কিছু খাওয়া হয়নি, রাতের খাবার খাবি না? সীমা আপাকে তো বলেছিলাম আমরা গ্রামে থাকবো কয়েকদিন, তাই আপাও আসেনি। প্রায় সময় সীমা আপা না থাকলে রান্নাটা ভাইয়াই করে। আজও ভাইয়াই রান্না করেছে। তখন তোকে কল আসার কথা বলে রান্না করতে রান্নাঘরে ঢুকলো, তো এখন রান্না শেষ করে ডেকে গেল। আমি হতবিহ্বল চোখে চেয়ে থাকলাম। মেহরাজ ভাইয়ের রাগ রাগ চোখ আর জেদ জেদ চেহারায় কখনো মনেই হয়নি উনি রান্নাও করতে পারেন। আচ্ছা, এত দূর ভ্রমণ করে উনি ক্লান্ত হননি? আমার যেমন শরীর ভেঙে আসছে, ওনারও কি একই অবস্থা না? তবু রান্না করতে লেগে গেলেন। মিহু আপুর কথা আসলেই সত্যি, সত্যি উনি দায়িত্ববান। আমি চুপচাপ সব ভাবলাম এসব। মুহূর্তেই অন্য চিন্তা মাথায় আসলো। ঘুমে বেঘোর থাকা আমি ঠিক কোন অবস্থায় ছিলাম যখন মেহরাজ ভাই ডেকে গেল? এতটা ঘুমে বেঘোর ছিলাম যে ডেকে যাওয়ার পরেও আমি ঘুমিয়ে আছি। আমার অস্বস্তি হলো, তবুও নিজেকে স্থির করলাম। কপালে আসা অগোছালো চুল কানে গুজে হঠাৎ সোজা হয়ে বসে উঠলাম। চোখে মুখে পানি দিয়ে এসে ঠাই আবারও বসতেই মেহরাজ ভাই রুমে আসলেন। মিহু আপু তখন ওয়াশরুমে। আমি একবার ওনার দিকে তাকিয়ে নজর সরাতেই উনি বলে উঠলেন, মেহু কোথায়? বেলকনিতে? আমি গলা ঝাড়লাম। পরিষ্কার গলায় উত্তর দিলাম, না, মেহু আপু তো ওয়াশরুমে। মেহরাজ ভাই চুপ থাকলেন। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু না বলে চলে গেলেন। আমি মিনমিনে চোখে চেয়ে থাকলাম। কিয়ৎক্ষণ পর মেহু আপু বের হয়ে টেনে নিয়ে আসলো বাইরে। খাবার টেবিলে চেয়ার টেনে বসাতেই আমি অবাক হয়ে চাইলাম। টেবিলের উপর পাশে মেহরাজ ভাই টান টান মুখ নিয়ে বসে থাকলেন, কপালে ভাঁজ। আমি তাকালাম না আর। মেহু আপু খাবার বেড়ে প্লেটে রাখতে ব্যস্ত হলেন। তখনই মেহরাজ ভাই কাট কাট গলায় বলে উঠল, জ্যোতি, তোর বই খাতা সব আলাদা ব্যাগে আছে, গ্যাপ দিস না। দাদি বারবার করে বলে দিয়েছিল বিষয়টা। পরে সব দোষ আমার উপরই উঠবে। এমনিতেও অনেক কথাই উঠেছে আমার নামে, অনেক কিছুই রটে গিয়েছে। আমি বিনিময় কিছুই বললাম না। বুঝেই উঠলাম না মেহরাজ ভাইয়ের কণ্ঠের শাসন নাকি রাগ, নাকি সব রটনার জন্য অস্পষ্টভাবে আমাকেই দায়ী করলেন।
খাওয়া শেষ হতেই মেহরাজ ভাই উঠে পা বাড়ালেন নিজের ঘরের দিকে। আমি আর মেহু আপু তখনই টেবিলে খাবার নিয়ে বসা। কিছুক্ষণ পর খাওয়া শেষ হলো। মেহু আপু থালা বাসনগুলো রান্নাঘরে নেওয়ার জন্য হাতে তুলতেই উঠে দাঁড়ালাম আমি। বললাম, আমিও নিয়ে যাই কিছু, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আপু। আপু হাসলেন, বললেন, তুই ছোট মানুষ, পারবি? আপুর কথা শুনে হাসি পেল, কিন্তু হাসলাম না। উত্তরে বললাম, বাড়িতে এত কাজ করতাম, কখনো দেখোনি আপু? রান্না বান্না থেকে সবই তো করতাম, তোমার কি মনে হয় পারবো না? আপু মাথা নাড়িয়ে বলল, না না, তেমন নয়। এত দূর জার্নি হলো, ক্লান্ত না তুই? তাই বললাম। আমি কিছু বললাম না বিনিময়ে। আপুর সাথে সাথে হাতে কিছু প্লেট বাটি তুলে নিয়ে রান্নাঘরে গেলাম। কিয়ৎক্ষণ পর দুজনে সব ধুয়ে গোছগাছ করে বেরিয়ে আসলাম। মেহু আপু এক নজর আমার দিকে চাইলেন, মৃদু গলায় বললেন, সে এক জামাটাই পরে আছিস এখনো, পাল্টাবি না? আগে জামাটা পাল্টে নে, তারপর ঘুমাবি। আমি নিজের দিকে চাইলাম। হ্যাঁ, জামা পাল্টানো হয়নি। ব্যাগের কথা মনে পড়তেই ধীর পায়ে পা বাড়ালাম মেহরাজ ভাইয়ের ঘরের দিকে। দরজার সামনে উকি দিয়ে দেখলাম উনি আছেন কিনা। পরক্ষণেই ওনাকে রুমের কোথাও না দেখে স্বস্তি মিলল আমার, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকলো না। দরজার ওপাশে পা এগিয়ে ব্যাগটা হাতে নিতেই মেহরাজ ভাইয়ের গমগমে স্বর কানে এলো। জ্যোতি শোন। আমার পা জোড়া থেমে গেল তৎক্ষণাৎ। পেছন ফিরে না তাকিয়ে বলে ফেললাম, জি বলুন। মেহরাজ ভাই হালকা কাশলেন, কিয়ৎক্ষণ চুপ থেকে বলে উঠলেন, এই পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হবে তোর। তুই যদি চাস তো আবারও ফিরে যেতে পারিস বাড়িতে। তখনও এই কথাটাই জিজ্ঞেস করেছিলাম, উত্তর দিসনি। উত্তরটা জানা দরকার। আমি ঘাড় ঘুরিয়ে চাইলাম মেহরাজ ভাইয়ের দিকে। চোখ মুখ থমথমে, কেমন যেন গম্ভীর ভাব। শুধু যে এখনই তেমন না, ওনার চোখ মুখ প্রায় সময় গম্ভীর থাকে, কথাবার্তাও বলে খুব কম। আর এই স্বল্পভাষী গম্ভীর মানুষটাকে প্রেমের প্রথম জোয়ারের উপস্থিতিতে ভালো লেগে গেল আমার। কিশোরী বয়সে প্রেমের মানে বুঝতেই আমি বুঝে উঠলাম ওনাকে, এই মেহরাজ ভাইকেই, ওনার এই গম্ভীর ব্যক্তিত্বকেই। আর এই ব্যক্তিত্বের সামনে আমি নড়বড়ে অনুভব করতাম পূর্বে। সামনের মানুষটার সামনে নুয়ে গিয়ে দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে সবসময় এড়িয়ে চলার চেষ্টা চালাতাম, কিন্তু আজ আর সেই অনুভূতি কাজ করলো না। অদ্ভুতভাবে টের পেলাম আজ এই ঘরে মেহরাজ ভাইয়ের সামনে আমি আর নড়বড়ে অনুভব করছি না, বরং ভেতরটা প্রখরভাবে কঠোর অনুভব করলাম। জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে উত্তর দিলাম, আপনার যদি অসুবিধা হয় বলে দিবেন, দাদিকে বললে দাদি এসে নিয়ে যাবে আমায়। মেহরাজ ভাই ভ্রু কুঁচকালেন, বললেন, তুই কি ঘুরে ফিরে দোষটা আমাকে দিতে চাইলি? আপনাকে দোষ দিব সেই যোগ্যতা আছে আমার? তাহলে আমার অসুবিধার কথা আসলো কেন? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম, বললাম, ভেবে দেখুন, অসুবিধাটা আমার থেকে আপনারই বেশি হবে কিন্তু। তাই বললাম। মেহরাজ ভাই বিরক্তি নিয়েই বললেন, অপ্রয়োজনীয় কথা। আমি তোর কাছে যা জানতে চেয়েছি তার উত্তর দিয়েছিস। আমি চুপ থাকলাম কিছুক্ষণ, তারপর এক নজর তাকিয়ে বললাম, এখানে আসার পর আবারও গ্রামের বাড়িতে ফেরত যাওয়াটা হাস্যকর ঠেকায় না মেহরাজ ভাই? আপনি নামক পুরুষটার সাথেই তো জড়িয়ে ছোট থেকে বড় সবার মুখে আমার নামে অপমান জড়িত কথাবার্তা সয়ে এসেছি। এখন ফেরত গিয়ে ঠাট্টা কিংবা উপহাসও সয়ে নিতে পারবো, আমার পক্ষে কিছুই কঠিন নয়। এবার বাকিটা আপনার উপর। আমার খেয়াল হয়নি যে এখান থেকে ফেরত গেলে মানুষ উপহাস করবে। কথাটা তাহলে বলতাম না। ভেবেছি তোর পড়ালেখা কিংবা মানিয়ে নেওয়াতে ক্ষতি হবে, তাই বলেছি। বিনিময়ে আমি উত্তর দিলাম না। মাথা নাড়িয়ে চলে আসতে নিতেই মেহরাজ ভাই আবারও প্রশ্ন ছুড়লেন। তুই কিসে পড়িস? আমি চমকে পেছন ফিরে চাইলাম। আমি কিসে পড়ি এইটুকু ওনার জানা নেই? মেহরাজ ভাইয়া গ্রামের বাড়ি ছেড়ে এসেছে প্রায় 10 বছর। 10 বছর পর কি শুধু আমার নামটাই উনি মনে রেখেছেন? বয়স, কোন ক্লাসে পড়ি কিছুই জানেন না? অবশ্য জানার কথাও না। ওনার কাছে কি আমি অতটা গুরুত্বপূর্ণ ছিলাম নাকি যে উনি আমার খোঁজ নিবেন, সবকিছু জানবেন? তবু গ্রামে যখন যেতেন দাদির মুখে তো প্রায়শই আমার কথা শুনতেন, তাও জানেন না? হয়তো এক কানে শুনে অন্য কানে ঝেড়ে ফেলেছেন। কি দরকার অত মনে রাখার? অথচ এই মানুষটার সব কিছুই আমি সুদূর দূরে থেকেও জেনে নিতাম। আড়ালে কিংবা সামনে যখনই ওনার সম্বন্ধে যা জেনেছি সব মনে রেখেছি। আমার অবশ্য কষ্ট হলো না এইসব ভেবে। গলা ঝেড়ে উত্তর দিলাম, দ্বাদশ শ্রেণী, সামনে টেস্ট পরীক্ষা, এরপর বোর্ড পরীক্ষা। তাই বোধহয় দাদি বারবার আপনাকে বলেছে পড়ালেখার বিষয়টা। মেহরাজ ভাই চাইলেন মুখ তুলে, মাথা নেড়ে বললেন, হয়তো ভালো করে মন দিয়ে পড়বি। নাবিলার সাথেই তো, তাই না?
আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি ফের প্রশ্ন ছুড়লেন। সায়েন্স না? আমি আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি ছোট্ট শ্বাস ফেলে বলে উঠলেন, হ্যাঁ, টেবিলের কোনায় বড়সড় ব্যাগটা তোর বইয়ের। বই, টেবিল, চেয়ার সব আছে। কাল থেকে পড়া শুরু করে দিস। আমি মিনমিনে চোখে চাইলাম তার দিকে, ইতস্তত বোধ করে বলেই ফেললাম, এইখানে মানে এই ঘরে? উনি অস্পষ্ট কণ্ঠে বললেন, হুম হুম। আপনার ঘরে? উনি চুপ থাকলেন। কিছুক্ষণ চুপ থেকে আমার অস্বস্তি বুঝে বোধহয় বলে উঠলেন, এই বাসায় আরো একটা রুম আছে, কেউ থাকে না ও রুমে, তাই ময়লা হয়ে আছে। কাল সীমা আপাকে বলবো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে। বইপত্র নিয়ে ওখানে শিফট করিস। আপাতত মেহুর সাথে মানিয়ে নিস। আমি মাথা নাড়লাম। তারপরে দ্রুত কাপড়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। মাথার ভেতর ভাবনারা ডানা মেললো।